হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বলো। সবাই জলদি জলদি মেনশন দিয়ে দাও, আর বাকি কার্যক্রমগুলো সেরে ফেলো। আমিও ক্লাস শুরু করে দিব জলদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই তো কুন্তাল, ভালো আছি। তুমি কেমন আছো? পিকে আফিয়া। এই আফিয়া কি তাইলে দুইটা? একটা পিকে আফিয়া আফিয়া আর একটা মুসাম্মত আফিয়া। আলিফ আরিফিন। আসসালামু আলাইকুম। হুম, নাদিয়া ফেরদৌস, শিল্পী, দেওয়ানজি, সাফা। কই কই আর সব কই? রেসপন্স তো ভালোই করছিলা। দেবর্পিতা, ফার্স্ট লাইভ ক্লাস? আমার রেকর্ডেড ক্লাসগুলো করছো বা আমার আগের ক্লাসগুলো করছো? আমি আরিয়া। তাহলে তোমার নাম আরিয়া, তাহলে আফিয়া দেওয়া কেন? আমরা শুরু করে দিব, খুব জলদি শুরু করে দিব। তোমরা তাড়াতাড়ি ফার্স্ট মেনশন দিয়ে দাও। আর 1 মিনিট দেখবো, দেখে আমি ক্লাসে সোজাসুজি চলে যাব। আয়েশা জামান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শিল্পী। নমস্কার। ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? আচ্ছা। লাইভ করো, লাইভ করো। রেকর্ড করলে, হ্যাঁ, রেকর্ড করলে একটা সুবিধা আছে যে তুমি ফাস্ট যত তাড়াতাড়ি করে ফেলতে পারবে, বা ওইখানে স্পিড বাড়ায় দিয়ে করতে পারবে। ওই যে কুন্তল তো একবার বলছিল যে আমার ক্লাস 2x স্পিডেও আর কি নর্মাল শোনা যায়। মোহাম্মদ শাহরিয়ার হুসাইন শিফাত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাহ, আজকে দেখি অনেকেই লাইভে ফার্স্ট জয়েন হয়েছে। আরে রসায়ন ক্লাস তো নিবে বাইজিৎ ভাই। তানিশা, তানজিম, সুমাইতা ইসলাম, এই সবাই চলে আসছে। দাদু, সবাই হলো ফার্স্ট, একটু তাড়াতাড়ি শেয়ার দিয়ে দাও। আর তোমাদের যেগুলা আর কি গ্রুপ আছে সেগুলাতে শেয়ার দিয়ে দাও, দেরি করো না। সারিকা ইসলাম, রুফিন খান। হুম, রুটিন ছিল, বুঝছো, রুটিন ছিল, কিন্তু রুটিন অনুযায়ী কেউ ক্লাস করতে আসে না, ওই যে ইন্টারেস্ট কমে যায়।
নাজমুন নাহার, নিশিতা। সবাই একটা করে লাইক প্রেস করে দাও, তাইলে তোমাদের বন্ধু বান্ধবের কাছে ক্লাস পৌঁছায় যাবে। আমরা শুরু করে দেই। মাটি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সারিক ইসলাম, ভালো আছি, তোমরা কেমন আছো? প্রিয়াঙ্কা ঘোষ, তাই না? ফার্স্ট টাইমে ক্লাস করতেছো? ঠিক আছে। আচ্ছা, তো চলো আজকে আর বেশি দেরি না করে শুরু করে দিই। ঠিক আছে, ঠিক আছে। আর আমার ক্লাসে নাকি তোমরা আবার অনেকেই ঘুমায় যাও, পানি টানি নিয়ে, চা কফি নিয়ে সাথে নিয়ে বসো, ঠিক আছে? ঘুমায়ও না কেউ ক্লাসে, আজকে খুব জলদি শেষ হয়ে যাবে। স্থির তরিতে তোমাদের বেশি আসে না, তো যে যে কয়টা আসে আর কি, মানে সেই টপিকগুলো দেখা দিব, প্লাস পুরা চ্যাপ্টারই দেখা দিব, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে যদি আমি বলি, চার্জ থেকে তোমাদের আসছিল 24-25-এ আর কি কোশ্চিন হয় নাই, তো আসছিল তার আগে 22-23-এ। তো এইখানে 22-23, আর এখান থেকে তোমার স্থির তড়িৎ থেকে যতগুলো আসবে তার থেকে বেশি আসবে চলতড়িৎ থেকে। তো এই জন্যই আমি চলতড়িতের ক্লাসটা ফার্স্টে নিয়েছিলাম, যাতে তোমাদের স্থির তড়িতে তোমরা আর কি কম টাইম স্পেন্ড করতে পারো, বা এইখানে অনেক কম সময় আমি তোমাদের এটা শেষ করে দিতে পারি। কারণ দেখবে যে আমি যখন ক্লাস নেই তখন, বা এটা ওভারঅল সবার ক্ষেত্রেই হয়, ফার্স্টের দিকে সবাই মানে বেশি বেশি দেখে, পরে ধীরে 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 যায় কমে যায়। তো আমার যত বেশি জন দেখবে তত বেশি জন উপকৃত হবে। তো এই জন্যই আমি স্থির তড়িৎ পরে রাখছি, আগে চলতড়িৎ আর কি দেখাইছি। তো তোমরা যদি চলতড়িতের ক্লাস না করে থাকো, তো তাহলে এই ক্লাস শেষে বা কালকে তোমরা চলতড়িতের ক্লাসটা ইউটিউবে যায় দেখে নিও। তো এর ভিতরে আমি যদি বলি, চার্জ, কুলম্ব সূত্র, আজকে সবগুলাই দেখা দিব, তবে খুব তাড়াতাড়ি আজকে শেষ হয়ে যাবে। প্রাবল্য, বিভব, দ্বিমেরু, ধারক, গাউসের সূত্র। এইখান থেকে যদি আমি ইম্পর্টেন্ট বলি যে এইখান থেকে যদি কোশ্চিন আসবে কোনটা কোনটা থেকে, তাহলে কুলম্ব সূত্র আমি 3 স্টার দিব। প্রাবল্য আর বিভব এই দুইটা মিলে যদি কোশ্চিন করে তাহলে এটা আমি 5 স্টার। মানে যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চিন কোনো নাও করে, বাট এই দুইটা চ্যাপ্টার থেকে, মানে এই চ্যাপ্টারের অন্যান্য টপিক থেকে যদিও না করে, তাও এই দুইটা টপিক থেকে একটা কোশ্চিন দিবেই মাস্ট, বুঝছো? দ্বিমেরু থেকে তেমন একটা দিবে না, 1 স্টার দিয়ে দিয়ে এটা। ধারক থেকে 2 স্টার, এটাও কুলম্বের সূত্রর মতোই। আর গাউসের সূত্র এটা জাস্ট আমি রেখে দিছি, এটা তোমাদের আর কি একটু কনসেপ্ট দেখানোর জন্য। এখান থেকে আপাতত কোনো কোশ্চিন পাই নাই, থিওরি রিলেটেড দুইটা কোশ্চিন ছিল, কিন্তু ওই দুইটা কোশ্চিন আর কি মেজর কোনো ইয়ে না, জাস্ট সূত্র, ঠিক আছে? তো এইখানে আমি কোশ্চিন দেখানোর জন্যই রাখছি ওইটা। সবাই ফার্স্ট টাইম? কে? আব্দুর রহমান, সৌরভ, তাহলে 4th টাইম, তাই না? ঠিক আছে। তো দেখো, ফার্স্টে চার্জ। চার্জ সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, চার্জ অ্যাকচুয়ালি কি। আর ফার্স্টেই বলি, স্থির তড়িৎ। এই চ্যাপ্টারে আমরা যেগুলা চার্জ নিয়ে আলোচনা করব সব কিন্তু বিন্দু চার্জ, ঠিক আছে? আমরা বিন্দু চার্জ নিয়ে এখানে আলোচনা করব। তো প্রোটনের চার্জ, আমরা এটা সবাই জানি। প্রোটন কোথায় থাকে ভাই বলো তো? নিউক্লিয়াসের ভিতরে। এটা কেমিস্ট্রিতে তোমরা আমার থেকে বেশি ভালো জানো, কারণ বায়াজিৎ ভাইয়া তোমাদেরকে এটা আরো ভালো করে বুঝাইছে। তো আমি সেই দিকে আর না যাই। প্রোটনের চার্জ কি? 1.6 ইন্টু 10⁻৯। আর ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলম। দুইটা সেম, বাট এদের সামনে চিহ্নটা আর কি ভিন্ন, এইটুকুই খালি চার্জ। আর এখান থেকে এইটা হচ্ছে আমাদের চার্জের কোয়ান্টায়নের সূত্র, জাস্ট একটাই আমাদের ফর্মুলা এখানে আছে। তোমরা যারা নতুন, তো চাইলে আমার সাথে সাথে নোট করে রাখতে পারো, নয়তো পরে স্লাইড দিয়ে দেওয়া হবে, তোমরা নোট করে নিও। কারণ আমি বরাবরই বলে থাকি যে ভাই, তুমি এই স্লাইড পরীক্ষার আগে রিভিশন দিতে চাও না, পরীক্ষার আগে জাস্ট তোমার হ্যান্ড নোটটা রিভিশন দিবা, ঠিক আছে? তো চার্জের কোয়ান্টায়ন, চার্জের কোয়ান্টায়নের সূত্র এইটা, যে এখানে কিউ কি? কিউ হচ্ছে আধানের পরিমাণ, আর এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর ইতে আমি কি বলতে পারি? ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে যদি আমি লিখে দেই, কিউ কি? চার্জ বা আধান। এই হলুদ কালি দেখা যায়? পরিমাণ। আর এন হচ্ছে পূর্ণ সংখ্যা।
আর ই হচ্ছে কি ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত সেটা আমরা জানি। আর এই যে এইখানে আমি যে পূর্ণ সংখ্যা বললাম কেন, কারণ এই যদি এটা আমি এইভাবে লিখি, দাঁড়াও, n ইজ ইকুয়াল টু, এখান থেকে কি লেখা যাবে, কিউ ডিভাইডেড বাই ই। এই মানটা কখনো ভগ্নাংশ বা তোমার দশমিক হবে না, ঠিক আছে? দশমিক মানেই তো ভগ্নাংশ, তাই না? এটা কখনো ভগ্নাংশ আকারে লেখা যাবে না, ভগ্নাংশ বা দশমিক হবে না। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, নেক্সট স্লাইড থেকে তাহলে ই হলো ইউজ করবো না। তো চলো আমাদের সূত্র শেষ, এখন দেখি কি বলছে। ধনাত্মক চার্জের চার্জিত একটি বেলুন, চার্জিত একটি বেলুন, কি চার্জ দেখো, ধনাত্মক চার্জ একটি বেলুন মাটিতে গাঁথা ধাতব দণ্ডের সাথে স্পর্শ করলে, কার সাথে, মাটিতে গাঁথা ধাতব দণ্ড, ঠিক আছে, স্পর্শ করলে বেলুনের চার্জ কত। আচ্ছা পৃথিবীকে আমরা কি চার্জ নিরপেক্ষ ধরি না? পৃথিবীকে আমরা সচরাচর চার্জ নিরপেক্ষ বা বিভব নিরপেক্ষ ধরা হয়, যেইখানে আমি যদি কোনো চার্জ আর কি স্পর্শ করি তাহলে যেই বস্তুতে চার্জ ছিল সেটা কি চার্জ নিরপেক্ষ হয়ে যাবে। তাইলে এই যে এখানে কি ধনাত্মক চার্জে চার্জিত বেলুন, বেলুনটাকে যদি আমি সেই দণ্ডের সাথে স্পর্শ করাই তাহলে সেখানে কি হয়ে যাবে, সেটা চার্জ নিরপেক্ষ হয়ে যাবে। তাহলে তাহলে অ্যাকচুয়ালি কি হবে, টোটাল চার্জ কত হয়ে যাবে, 0। তারপরে দেখো, আধান কোয়ান্টায়ন অনুসারে কোন বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব, এটা আমরা জানি, সবাই জানি, এটা সূত্র দিয়ে করা যাবে। তাহলে আমরা কি জানি না বা আমরা কি ভুল করে থাকি এই প্রশ্নে, ভুল করি হ্যান্ড ক্যালকুলেশনে। ভাই আমি যখন দেখতেই পারতেছি এখানে 10⁻90, 10⁻90, 10⁻90, 10⁻90 এরকম আছে, মানে 10⁻90, আমরা তো ইলেকট্রনেরও চার্জ জানি, সেই জায়গায় একটা আর কি সংখ্যা আছে যেটা কত 10⁻90। তখন আমি আবার সেম জিনিসটা দিয়েই ক্যালকুলেশন করতে যাই, হ্যান্ড ক্যালকুলেশনে আমাদের মিস্টেক হয়ে যায়। একদিকে পরীক্ষার প্রেশার, আরেকদিকে হ্যান্ড ক্যালকুলেশনের প্রেশার, তো এই প্রেশারে যায় আমি তখন মিস্টেক করি। তো এই ক্ষেত্রে আমি কি করব, 10⁻90 দুইটা থেকে আমি আউট করে দিই। এখানে আমার কি চাইছে, কোন চার্জটি থাকা সম্ভব, মানে এখানে আমার চার্জের মান চাইছে, তাহলে আমি এটা বলতে পারি। আচ্ছা চার্জ থাকা সম্ভব কিভাবে, আমি ফার্স্টে একটা ওয়ার্ড বলছিলাম, এন এর মান কখনো দশমিক বা পূর্ণ সংখ্যা হইতে পারে, দশমিক বা ভগ্নাংশ হইতে পারে না। তাহলে এখানে কোন কোন মান দিয়ে দেখো তো দশমিক আর ভগ্নাংশ পাওয়া যাচ্ছে, আর কোনটা দিয়ে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, এন। আমি এটা অপশন টেস্ট করব, কিউ বাই ই, কিউ এর মান কত দিব এইখান থেকে, আর ই এর মান 1.6। এখন আরেকটা জিনিস তুমি যদি মাথায় ক্যাচ করতে পারো যে এখানে সবগুলা এক ঘর এই পাশে দশমিক, সবগুলা দেখো এক ঘর এই পাশে দশমিক, ঠিক আছে? তাইলে আমি এইখানে 16 লিখতে পারি, আর এইখানে জাস্ট এই দশমিক বাদে যেই সংখ্যাটা থাকবে সেটা লিখতে পারি, তাহলে আমার ইজি হবে। এই কোশ্চেন দেখার সাথে সাথে তুমি এটা দেখেই অ্যান্সার বলে দিতে পারবে, বাট আমি এখানে বুঝাই বুঝাই করাচ্ছি কেন, যাতে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারো, ঠিক আছে? তো এখানে ফার্স্টে থেকে শুরু করি, 9.4, এটার ভিতরে কি 16 যায়, যায় না। তারপরে 46, এর ভিতরে 16 যায়, 16 2 32, 3 16 কত হয়, 48, 4.6 হবে না, 62 হয় না, 64 হয়, 32, এই যে 16 2 32, 32, এটা দিয়ে করলে কত 2, এই যে পূর্ণ সংখ্যা পাওয়া গেছে। তাহলে আমি কোনটা দিয়ে পাইলাম, এইটা দিয়ে, বুঝা গেছে? এই আলিফ ক্লাসে আসো এখন, ইনবক্সে ডাইকো না, ক্লাস করো আগে। তো বুঝা হইছে না এই পর্যন্ত? তাহলে দেখো এখন আমরা কিসে যাব, কুলম্বের সূত্রে যাব। দাঁড়াও এক সেকেন্ড, নুসাইবা নুরা, না না বেশি দেরি হয় নাই, জাস্ট একটা টপিক শেষ হয়েছে, ওই টপিকটা তুমি দেখে নিও, পরে ইউটিউবে আপলোড হলে ক্লাসটা দেখে নিও ওইখান থেকে। কুলম্বের সূত্র আমাদের সবারই জানা আছে, সেটা কি, যে দুইটা আধানের আর কি গুণফল, সেটা মানে দুইটা বস্তু বা দুইটা বিন্দু চার্জের মধ্যবর্তী দূরত্ব
দূরত্বের ব্যস্তানুপাতিক, মানে দুইটা আধানের গুণফল ডিভাইডেড বাই তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কি? তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল। আমি যদি সহজ বা বইয়ের ভাষায় বলি, সেখানে কি আছে যে দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধানদ্বয়ের গুণফল এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকের সমান। আর সেখানে একটা টার্ম ইউজ করা হয়, সেটা কি? সি। সি ফর আমরা কি জানি? কুলম্বস কনস্ট্যান্ট, যার মান কত? 9 × 10⁹। ঠিক আছে, এখন এইটাকে আবার কিভাবে লেখা যায়, মানে সরি এর এককটা কি আমাদের জানা লাগবে? নিউটন মিটার স্কোয়ার আর কুলম্ব স্কোয়ার। এটা আমাদের জানা থাকা লাগবে, কারণ অনেক সময় চায় যে কুলম্বের এককের মান কত। আর আরেকটা জিনিস চায়, সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু কি? সি ইজ ইকুয়াল টু 1/4πε0। ঠিক আছে, যেখানে ইপসিলন নট কি? শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। তো ইপসিলন নটের মান কি? 8.854 × 10⁻12। এই যে দেখো, এখন আমি বলবো ভাই এটার একক তো আমার জানা নাই, তাইলে আমি কিভাবে কি করব? জাস্ট এই যে এইখানে যেটা আছে 1/8 এইটা করে দিব, মানে 1/8 করলে এর একক পাওয়া যাবে। এখানে দেখাই দিই, 1/8 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে কি আসে? কুলম্ব স্কোয়ার পার মিটার স্কোয়ার পার নিউটন। জাস্ট এটাই। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে? এখানে ডাউট থাকারও কথা না, জাস্ট মানি তো। আরে আসিফ, ট্রেন ফেল হয় নাই, ট্রেন তো কেবল শুরু, জাস্ট একটা স্টেশন পার হয়েছে, এখনো আরো অনেক স্টেশন বাদ আছে। তো দেখো, এখন কুলম্বের সূত্র কোথায় কোথায় প্রযোজ্য নয়, এটা আমি ফার্স্টেই বলছি। এখানে যেগুলো চার্জ নিয়ে আমি কাজ করব, সেটা কি? শুধুমাত্র বিন্দু চার্জের উপরে। ঠিক আছে, কুলম্বের সূত্র জাস্ট বিন্দু চার্জের উপরে প্রযোজ্য, বাট কোন কোন বিষয়ের উপরে প্রযোজ্য নয়, এটা জাস্ট মনে রাখার জন্য আমি মনে রাখতে পারি গরিব সাথী আবদ্ধ অনন্ত আলোয়। জাস্ট এই টার্মটা আমি, মানে সরি এই শর্টকাট বা নেমোনিকটা আমি মনে রাখতে পারি, সেটা কি? গরিব সাথী আবদ্ধ অনন্ত আলোয়। সাথী নামের একটা গরিব আর কি মেয়ে, যে আবদ্ধ আছে অনন্ত আলোয়, এইভাবে মনে রাখতে পারো। তো গরিব ফর কি? গরিব ফর গতিশীল চার্জ, গতিশীল চার্জ। ওকে, সাথী ফর সদৃশ, মানে একই রকম। আবদ্ধ মানে আবদ্ধ চার্জ, আর অনন্ত ফর অনিয়মিত চার্জ, অনিয়মিত চার্জ, যেটা আমরা গাউসের লতে যায় বুঝবো অনিয়মিত চার্জ অ্যাকচুয়ালি কি। আলোয় ফর আলোর কাছাকাছি, তোমরা চাইলে এই নেমোনিকটা তুলে রাখতে পারো, আর না চাইলে নাই। ওকে ওকে ওকে, আমার লেখা সব বোঝা যাচ্ছে? হ্যাঁ, সারিকা এখানে আবার সুন্দর করে বলে দিছে, গরিব সাথী আবদ্ধ অনন্ত আলোয়। গুড। ওকে ওকে ওকে, তাহলে এই পর্যন্ত গেল। এখন চলো আমরা তাহলে কুলম্বের নীতি ইউজ করে কোশ্চেন সলভ শুরু করে দিই। কুলম্বের নীতি অনুসারে দুটি চার্জের গুণফল যত বাড়বে, দুটি চার্জের মধ্যে বল কেমন হবে? দেখো তো, কুলম্বের নীতিকে যদি আমি আরো ভাঙ্গি, তাহলে এফ সমানুপাতিক Q1 Q2 আর এফ সমানুপাতিক 1/r²। আমি জাস্ট কয়টা জিনিস চেঞ্জ করতে পারবো? কনস্ট্যান্ট তো আমি কোনোদিন চেঞ্জ করতে পারবো না, তাহলে চেঞ্জ কি করতে পারবো? হয় ওর চার্জ চেঞ্জ করতে পারবো, নয়তো তার মধ্যবর্তী দূরত্বটাকে আমি চেঞ্জ করতে পারবো, তাই তো?
তাহলে এখন আমি কি বলছে, মানে এইখানে কোশ্চেনে কি বলছে, দুটি চার্জের গুণফল যত বাড়বে, দুইটা চার্জের গুণফল যত বাড়বে, তাহলে এর সাথে দেখো সমানুপাতিক হারে, সমানুপাতিক হারে কি করবে, বৃদ্ধি পাবে। তাহলে দেখো দুটি চার্জের মধ্যে বল কি হবে, সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। দুটি চার্জের গুণফল যদি বাড়ে তাহলে তাদের বল সমানুপাতিক হারে বাড়বে, তত বাড়বে। ঠিক আছে, ফার্স্ট অ্যান্সার কে দিছে দেখি। তানিশা তানজিন এ, দেবর পিতা মুখার্জি এ, সাফা এ, সুমাইয়া জাহান ঋতু, তত বাড়বে, গুড। হিয়া এ, হাসিম মাহমুদ কি লেখছে এটা, ঝগড়া বাণী শুরু হইলো মানে, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ সবাই এ বলতেছে এখন। তারপরে দেখো নেক্সট, আচ্ছা একটা বাদ দিয়ে চলে যাচ্ছিলাম। দেখো তাইলে মাধ্যম এবং আধানের পরিমাণ ঠিক রেখে দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব 5 গুণ করা হলে আধান দুইটির মধ্যবর্তী বল পূর্বের বলের কত গুণ। তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে কি ছিল, 1/r², এটা ছিল। তারপরে কি করছে, এদের মধ্যবর্তী দূরত্ব 5 গুণ করছে, তাহলে পরবর্তীতে কত হয়েছে, f/1/5 এর উপরে স্কোয়ার, f সমানুপাতিক 1/25। তাহলে কি পূর্বের কত গুণ ছিল, ফার্স্টে 1/r², বা সেটাকে আমি 1 ধরে নিতে পারি, পূর্বেরটা 1 ধরে নিতে পারি, তাহলে পরেরটা কত হয়েছে 1/25, মানে পূর্বের 25 গুণ। এটা তো জাস্ট মুখে মুখে দেখেই বলা যায়, তাই না? এরকম সহজ সহজ আসবে। দাঁড়াও 1 মিনিট, তোমরা এটার অ্যান্সার দিতে থাকো, এটা কি হবে। ওয়ান বাই পঁচিশ আগেরটাতেই আসো। আচ্ছা দেখো, 8 দূরত্বে রাখা সমান মাত্রার দুটি চার্জ, কত দূরত্বে রাখা, 8 দূরত্বে রাখা সমান মাত্রার দুটি চার্জ একে অপরের উপর এফ বল প্রয়োগ করে। যদি চার্জের মান অর্ধেক করা হয়, এখানে কিসের মান অর্ধেক করছে, চার্জের মান অর্ধেক করছে, তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তাহলে প্রতিটি চার্জের ক্রিয়াশীল নতুন বল কত। তাহলে এফ ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারি এখন, জাস্ট যদি আমি একবারে করতে চাই তাহলে এফ প্রাইম দিয়ে দিলাম, এখানে Q1 প্রাইম, যেটার সাথে কি অর্ধেক করছে, চার্জ অর্ধেক করছে, Q2 এ কত অর্ধেক করছে, ঠিক আছে। আর দেখো আমি তাহলে এটা বড় করে একবারেই করে দিই, এফ প্রাইম ডিভাইডেড বাই দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, মানে নিচে দূরত্ব কি হয়েছে 4 হয়ে গেছে। তাহলে দেখো তো সবগুলা যদি আমি কম্প্যাক্ট করি, মানে চাপায় দেই, তাহলে উপর থেকে যদি নিচে প্রেসার দিয়ে দেয় তাহলে দুইগুলা নিচে নেমে গেল, উপরে Q1 Q1 প্রাইম ডিভাইডেড বাই 2 ইন্টু Q1 Q2 প্রাইম ডিভাইডেড বাই 2 ইন্টু 1/4, 2 2 4 16, তাহলে কত Q1 প্রাইম Q2 প্রাইম ডিভাইডেড বাই 16, মানে পূর্বের কত 1/16, বা এটাকে যদি আমি ফার্স্টে Q1 Q2 কে যদি আমি এফ আকারে ধরি তাহলে এটা f/16। এখন আমি কিভাবে এফ ধরে ফেলতে পারি Q1 Q2, আর কই গেল ভাই, ফার্স্টে তো আমি আর চেঞ্জ করিনি, ফার্স্টে তো আর যেটা ছিল সেটাই, মানে 1 গুণ, পরবর্তীতে না আমি দ্বিগুণ করছি, এজন্য আমি এটাকে এফ লিখতে পারি। কি বললাম দেখো, এফ ইজ ইকুয়াল টু Q1 Q2, এটা আমি কেন বললাম, কারণ এই যে ফার্স্টে তো আমি এই আরটাকে তো দ্বিগুণ করি নাই, ফার্স্টে আর যেটা ছিল সেইটাই, তারপর না আমি দ্বিগুণ করছি, এই জন্য এখানে চেঞ্জ হয়েছে, তো এইটাই। তাহলে কত 1/16, সরি f/16। ওকে ওকে ওকে, ফার্স্ট অ্যান্সার কে দিছে, আরে আসিফ কোনো ছেলে নাই, তুমি কি, তোমার গার্লফ্রেন্ড কি তোমার আইডি দিয়ে আসছে নাকি। তারপরে দেখো শেষ, আমাদের কুলম্ব শেষ, দেখতে পাচ্ছ কি, মানে একদম সিলি সিলি টাইপের কোশ্চেন আসছে পূর্বে, তো আশা করি তোমরা এটা পারবে। এখন আমরা প্রাবল্যতে যাব, বলো এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম।
সুমাইয়া জাহান, ঋতু, জিনা, আয়শা জামান, না, কুন্তল। এই কুন্তলটা আমি খালি কুন্তল বলে ফেলি, কুন্তল, কুন্তল ইজি। তারপর প্রিয়ান্তা ঘোষ, হা। হা হা কেন? পানি পানি সব গুড। সারিকা ইসলাম, নো ভাইয়া। সাবান, নো ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এখন তোমাদের পারমিশন ছাড়াই আমি প্রাবল্যতে পদার্পণ করলাম। ফেক আইডি খুলো, ফেক আইডি খুলো, ফেক আইডি খুললে তারপরে এসো। তো দেখো এখন আমি যাব কোথায়? প্রাবল্যে। আচ্ছা, প্রাবল্য। আরে হাত এরকম আমার বাঁকা হয়ে যাচ্ছে কেন? লেখাগুলো সাইডে চলে যায়। তো দেখো প্রাবল্য, ঠিক আছে। প্রাবল্য আমরা কি জানি? প্রাবল্য একটা ভেক্টর রাশি। এটা ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট স্টার কি? প্রাবল্য একটি ভেক্টর রাশি। একটি ভেক্টর রাশি। দেখো আমার লেখা বুঝতে পারবে না জন্য আমি বারবার উচ্চারণ করতেছি, ঠিক আছে, চয়ন করতেছি। একটি ভেক্টর রাশি কি? প্রাবল্য। প্রাবল্যের সূত্র আমরা কি জানি? এটা E is equal to F by Q। যেখান থেকে ভেঙ্গে E সমান কি লেখা যায়? C ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখন প্রাবল্য বিষয়টা কি? প্রাবল্য হচ্ছে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব চার্জকে যদি আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে যে পরিমাণে বল প্রয়োগ করা লাগে সেটাই কি? তড়িৎ প্রাবল্য। এখন আমি ক্ষেত্র বলছি, এখন ক্ষেত্রটা কি ভাইয়া? তাইলে ক্ষেত্র হচ্ছে, ধরো এখানে আমি একটা চার্জ রাখলাম প্লাস কিউ পরিমাণে, এর আশেপাশে একটা এরিয়া জুড়ে সে আর কি নিজের এরিয়া দখল করে নেবে। এটা তোমরা কুকুরের সাথে দেখতে পারো, ঠিক আছে। ধরো এটা একটা কুকুর, আরেকটা কুকুর আছে এইখানে, মাইনাস কিউ, না সরি মাইনাস দেওয়া যাবে না, প্লাস দিই। তো দেখো প্লাস কিউ তোমার এলাকার কুকুর, তোমার ওই এলাকার কুকুরের একটা নির্দিষ্ট এরিয়া থাকে, ওর ভিতরে যদি অন্য একটা ছেলে কুকুর আসে তাহলে কিন্তু সে ঘেউ ঘেউ করা শুরু করে দেয়, ঠিক আছে, করে তাকে তাড়ায় দেয়। তাহলে কি এই প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট এরিয়া থাকে, আর এই এরিয়াটাই হচ্ছে ক্ষেত্র। আর যেহেতু এটা আমরা চার্জ নিয়ে কাজ করছি তাহলে অবশ্যই এটা তড়িৎ ক্ষেত্র। বুঝা গেছে? আর আমি ফার্স্টে কি বলছি? তড়িৎ ক্ষেত্রে প্লাস 1 কুলম্ব চার্জ, অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব চার্জকে যদি আমি এই তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দুতে আনি, ধরো এটা হচ্ছে প্লাস 1 কুলম্ব আর এটার দূরত্ব কত? অসীম, যেটা আমার জানা নাই, সীমার বাহিরে। তো এইখান থেকে যদি আমি 1 কুলম্ব চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসি, আর এই নিয়ে আসতে যে পরিমাণে আমার বল কাজ করা লাগছে সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো। আর এর মাঝখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর দূরত্ব। ওকে ওকে ওকে, যদি এটা বুঝতে পারো তাহলে আমি বলি, তাহলে এই যে এইখানে Q1, জাস্ট একটা কিউ কেন? কারণ ওই যে আরেকটা কিউ এর মান আমরা কত জানি? 1 কুলম্ব। ওকে, কি হয়েছে কি হয়েছে? ফেক আইডি খুললে যদি বুঝতে পারে তাহলে আপনার ক্লাস মনে হয় এই জীবনে করা হবে না। থাক থাক ভাই, তুমি এটাতেই থাকো ভাই, তোমাকে আগে আরো আমি অবলা ভাবতাম। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। তো দেখো এই আমার গেল তড়িৎ প্রাবল্য নিয়ে ধারণা। ওকে, আশা করি এই জায়গায় তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার। এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের কোথায় কিভাবে কি কাজ করে। কি বললাম এটা আমি, মাথার উপর দিয়ে গেল। ধরো এটা একটা বৃত্ত ধরে নাও, যদিও সুষম গোলক হয় নাই,
বাট এটা ধরে নাও যে একটা আর কি গোলক। তো এইখান থেকে একটা দূরত্ব চলে গেল এইখানে, তারপরে আরেকটা কালার দিয়ে দেই, সবুজ কালার, যেহেতু ইয়েলো কালার তোমাদের চোখে ঝামেলা করে। ইয়েলো কালার গেল এইখানে, সরি গ্রিন কালার গেল এইখানে। আরেকটা কি দেওয়া যায়, রেড দিছি, ব্ল্যাক দিয়ে, না ব্ল্যাক দিয়ে তো বুঝাবো, তাইলে পিঙ্ক কালার কোনটা বলে, আচ্ছা যাই হোক, এটা যেই কালারই হোক। তো দেখো এই তিনটা বিন্দু, ঠিক আছে, যেটা এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা কি সি বিন্দু। এখানে দেখো তো আর ব্যাসার্ধ কোনটা, এই যে এইটা না, আর যেটা এই বৃত্তের পৃষ্ঠের উপরে আছে যে বিন্দুটা, সেটা কি, মানে এই মধ্যবিন্দু থেকে পৃষ্ঠের এই পর্যন্ত যেটা কি, সেটা হচ্ছে ব্যাসার্ধ। এটাকে আমি আর দিয়ে বলতে পারি। আর বাকিগুলা ধরলাম এদের দূরত্ব এ এ এ। এখন আমি তিনটা পয়েন্ট পাইছি, একটা হচ্ছে বাইরে, বৃত্তের বাহিরে, আরেকটা বৃত্তের ওপর, আরেকটা বৃত্তের ভেতরে। এখন আমি দেখব এই তিন বিন্দুতে তড়িৎ প্রাবল্য কোথায় কেমন, ঠিক আছে। তো ফার্স্টে দেখো, ফার্স্টে যদি এ নাম্বার পয়েন্টে আমি দিই, যেটা কোথায়, বৃত্তের বাহিরে, তাহলে ফার্স্টে আমি বলি বাইরে, যেটা কি ব্যাসার্ধ থেকে দূরে। এখানে আমি এটা বলতে পারি এ এর মান ব্যাসার্ধ থেকে বেশি। এখানে ই ইজিক্যাল টু কত বলা যাইতে পারে, 1/4 পাই ইপসিলন নট ইন্টু যা আছে তাই, কিউ ডিভাইডেড বাই স্কোয়ার। এটা বাইরের হিসাব। তারপরে গেল, এখন আমি পৃষ্ঠে বা বি বিন্দুতে, আচ্ছা এখানে বিন্দুটা উল্লেখ করে দিই, এই যে এই এ দিয়ে আমি যে গোল দিছি না, এটা কিন্তু এ বিন্দু, ঠিক আছে, এখানে আর লিখে দিলাম না। তারপরে দেখো এখন বি বিন্দুতে বা ব্যাসার্ধে, ব্যাসার্ধ না, এটা দিই পৃষ্ঠে, পৃষ্ঠে, ওকে, যেখানে এ ইজিক্যাল টু আর, এটা কোন বিন্দু, অথবা বি বিন্দু। এইখানে কি দিব বলতো, ই ইজিক্যাল টু 1/4 পাই ইপসিলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে কি ব্যাসার্ধের উপরে বর্গ, এখানে কি ব্যাসার্ধের সমান হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে 3 নাম্বার, যেটা কোথায়, অভ্যন্তরে, অভ্যন্তরে, অভ্যন্তরে কোন বিন্দু, সি বিন্দু, সি বিন্দু যেখানে কি আর, সরি এ ইজ লেস দেন আর, এটা কোন বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দু। সেইখানে ই এর মান কত বলতো, 0, জাস্ট 0, ওকে। তাহলে এটা এখন আমি কি বলবো, যেটা বাইরে তার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, নিচে হবে সেই দূরত্ব, যেটা পৃষ্ঠে সেখানেও সেম আর দূরত্ব, ওকে। আর যদি এই ব্যাসার্ধ একবার অতিক্রম করে সে ভিতরে বা অভ্যন্তরের দিকে প্রবেশ করে ফেলে, জাস্ট একটু, ধরো ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয়, বাট তার মধ্যবিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব যদি হয় 3.9, তাইলে কত, ইজ ইকুয়াল টু 0, 3.99 ইজ ইকুয়াল টু 0, 3.999 ইজ ইকুয়াল টু 0। বুঝা গেছে? আশা করি এটা বুঝতে পারছো। যদি বুঝতে তাও প্রবলেম হয়, আমি একটা ছোট্ট গ্রাফ আকারে দেখাই দিই যে বিষয়টা কেমন হবে। দেখো, আচ্ছা আচ্ছা, এটা ধরো মধ্যবিন্দু, ঠিক আছে, এটা এই যে মধ্যবিন্দু, দেখো কত, 0, এখান থেকে শুরু হবে। তারপরে এই যে এই বরাবর ব্যাসার্ধ, এই পর্যন্ত ব্যাসার্ধ, তো এই পর্যন্ত আমার কোনো কিছুই থাকবে না, এই পর্যন্ত আমার গ্রাফ কি হবে, এই বরাবর শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে এই পর্যন্ত। তারপরে হুট করে ব্যাসার্ধের এইখানে যায় এটা বেড়ে যাবে, তারপরে এইখান থেকে আবার ধীরে ধীরে কমতে থাকবে। কমতে থাকার রিজন কি? কারণ ওই যে একটাই ভাই, ব্যস্তানুপাতিক। এখন যদি আর এর মান বাড়তে থাকে বা এ এর মান বাড়তে থাকে, তাহলে ই এর মান কি, কমতে থাকবে। তাহলে এই বরাবর ব্যাসার্ধ। বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো।
এই পর্যন্তই ছিল ওভারঅল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নিয়ে। কারো কোনো ডাউট? আচ্ছা, একক বলতে ভুলে গেছি না? হ্যাঁ, এককটাও দেখে রাখো, একক চলে আসবে। একক এইটা তোমার অনেক ক্ষেত্রে অনেক ভাবে আসে, বুঝছো? তো চলো 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 চলো, পোলাপান কমে যাচ্ছে, টি শার্ট নিবে না মনে হয়। দেখো, ভাইয়া কিন্তু পিন করে দিয়ে গেছে, যে ক্লাসে মনোযোগী হবে আর ক্লাসের প্রশ্নের উত্তরগুলা ফার্স্ট দিবে তার জন্য রয়েছে টি শার্ট। হ্যাঁ, ভোল্ট পার মিটার ওটাও আছে, ওটা আমি পরে দেখাবো, ওটা বিভবে যায়। তো এখন দেখো, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে কিউ চার্জের উপর ক্রিয়াশীল বল এফ হলে তড়িৎ প্রাবল্য হবে, আমরা কি বলছি ফার্স্টেই, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। তড়িৎ প্রাবল্যের মান কত? এফ বাই কিউ। ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো, পরস্পর থেকে 2 মিটার দূরে অবস্থিত, ভাই এই যে এইটা, এই কোশ্চেনকে আমি 5 স্টার দিয়ে রাখলাম। যদি কোনো কোশ্চেন নাও আসে, ঠিক আছে, এই টাইপ থেকে এই টাইপ মানে এইরকমই কোশ্চেন একটা চলে আসবে, যে যেখানে এরকম চার্জের মান দেওয়া আছে, চার্জের মান দেওয়া আছে আর বলে দিছে যে পরস্পর থেকে 2 মিটার, এটা এম বড় হয়ে গেছে, এম ছোট হাতের হবে, এর দুটি চার্জের সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। এটা যদি আসে একবারে ঢালা জিরো। কেন জিরো? কারণ এই যে দুই পাশেই যদি একই রকম চার্জ থাকে তাহলে আমরা কি জানি, পরস্পর মানে একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে সেম জিনিসই বিকর্ষণ করবে। মাঝখানে যদি আমি 1 কুলম্ব চার্জ দেই তাহলে কি হচ্ছে, 1 কুলম্ব চার্জ এদিকেও যেতে যাচ্ছে আবার এদিকেও যেতে যাচ্ছে, মানে দুইটা দুই দিকে চলে যাচ্ছে, তাহলে তড়িৎ প্রাবল্য তখন কি হবে, একটা নিট হয়ে যাচ্ছে না, যেহেতু চার্জের মান এখানে সেম, তাহলে একটা নিট পাওয়া যাবে, সেটা কত? জিরো, ঢালা জিরো। ঠিক আছে, যদি দুইটা চার্জের মান সেম আর চিহ্ন যদি সেম হয় তাহলে তাদের মধ্যবর্তী প্রাবল্য মানে মধ্যবিন্দুতে প্রাবল্য হবে শূন্য। এটা মাথায় একবারে গাইথা নাও। তারপরে 1 মিটার ব্যাসার্ধের একটি গোলাকার পরিবাহীতে 100 কুলম্ব চার্জ দেওয়া হলো, কেন্দ্র হতে 1 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। আচ্ছা, আমি যদি এই কোশ্চেনের নাম্বার দিই, ধরো কত দিব, সি আছে না, 5। তোমরা অ্যান্সার দাও তো, যে এই 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কত, এটা ফার্স্ট দাও। কত হবে এটা, বলো বলো বলো। 5 নাম্বার, এই কোশ্চেনের নাম্বার ধরো 5, এখন 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কত বলো, ফার্স্ট কে দেয়? ফাইভ বি সুমাইয়া জাহান ঋতু ফার্স্টে বলছে 5B। ঠিক আছে, সরে গেলাম। আয়েশা জামান 5D। আচ্ছা, স্বাস্তিকা দাস 5B, হিয়া 5B, সারিকা 5B, কানিস ফাতেমা মিশু বি, জিরো, মেঘলা জিরো, কুন্তল 4টা জিরো, চোখ বন্ধ করে জিরো। ঠিক আছে, আফিয়া জিরো, ইয়ানি সরকার, সুমাইতা ডি বি। তোমরা যারা ডি দিছো তাদের জন্য স্যাড রিয়াক্ট, সরি সরি সরি।
এটা আর কি হবে না, কোনটা হবে? বি হবে। কারণ কি ভাই, তোমাদের আমি ভালো করে এইখানে আমি বলে দিছি, দেখো তোমাদের আমি থিওরি কেবলই আমি দেখাইলাম, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে বলতেছি যে তোমরা এদিকে ফোকাস দাও আগে, পরে কমেন্টে ভন্ডামি কইরো। তো এইখানে আমি ভালো করে বলছি যে এদের ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয়, তার থেকে যদি 0.1 সেন্টিমিটারও যদি দূরত্ব কমায় দেই, তাহলেও তড়িৎ প্রাবল্য হয়ে যাবে কত? 0। ঠিক আছে? আর তোমাদের এই কোশ্চেনে একটা বড় মিস্টেক করে ফেলছো, যারা এটা 1 মিটার দেখছো তারা এখানে 1 সেন্টিমিটারটা খেয়াল করনি, ঠিক আছে? তাই এই জন্য তোমরা দিয়ে দিছো কি ডি। বাট দেখো এখানে 1 মিটার আর এখানে কত? 1 সেন্টিমিটার কেন্দ্র থেকে। সরি গাইস, এটা তোমাদের আর কি চোখ তোমাদেরকে বলতেছে সরি গাইস। তো দেখো এটা এখন বলো যে 10 × 10⁻৯ এবং -5 × 10⁻৯ কুলম্ব চার্জ বিশিষ্ট দুটি ক্ষুদ্রাকার গোলকের মধ্যবর্তী দূরত্ব 200 সেন্টিমিটার হলে চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? বলো, এটা বলো, এটা অ্যান্সার দিতে থাকো, আমিও করতে থাকি, তোমরাও অ্যান্সার দিতে থাকো। তাহলে এখানে কয়টা আছে? দুইটা চার্জ, একটা হচ্ছে 10 × 10⁻৯, 10⁻৯, আর একটা কত? -5 × 10⁻৯। আচ্ছা, এটার অ্যান্সার কি আগে দাও দেখি, আমি করার আগে দেখব। তো এটার মধ্যবিন্দুতে কত? মধ্যবিন্দুতে এর হবে হচ্ছে 100 সেন্টিমিটার, এদিকে আবার কত? 100 সেন্টিমিটার। এখানে কি হবে? +1 চার্জ, মধ্যবিন্দুতে কি বসাবে? +1 চার্জ। +1 চার্জ, ওকে। তো এখন দেখো আমরা অনেকে অনেকভাবে করি। একটা বিন্দু ধরি, এ বিন্দু থেকে 1 কুলম্ব চার্জের জন্য, বি বিন্দু থেকে 1 কুলম্ব চার্জের জন্য ধরে তারপরে লব্ধি করি। ভাই এত ডিটেলসে আমার করার দরকার নেই, আমি জাস্ট ই ইজিক্যাল টু একবারে করে দিব ই এ প্লাস ইবি, যেখানে 1/4πε0 কমন আসবে, আর বাকি দুইটা কি হয়ে যাবে? চার্জ দুইটা যোগ হয়ে যাবে। 10 × 10⁻৯ আর এখানে 5 × 10 কত? 9। তো এইটা আমি যদি বাকিটা এইখানে ক্যালকুলেশন নিয়ে আসি, সরি, সরি গাইস। তো দেখো আমি যদি ক্যালকুলেশনটা এই পোর্শনে নিয়ে আসি তাইলে কি হয়? এই পোর্শনে তো হবে না। আচ্ছা, আমি উপরেরটুকু মুছে দিলাম, এখানে তো আর চিত্র দেখা লাগতেছে না তোমাদের। দেখো এইখানে আমি ফার্স্টে কি করতে পারি? প্লাস হবে, প্লাস প্লাস, ফার্স্টে আমি কি করতে পারি? 10⁻৯ আমি কমন নিয়ে নিতে পারি। 10⁻৯ কমন নিলে বাকিটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে কত? 15। আর এটার মান কত? তাহলে অ্যাকচুয়ালি আমি কি লিখতে পারি? 9 × 10⁻৯, ঠিক আছে? তাহলে আমি 10 ইনভার্স কত কমন নিছি? এখানে 10⁻৯ কমন নিছি। 10⁻৯ কমন নিলে 10 + 5, 10 + 5, তো 9 × 10⁻৯, 10⁻৯, এখানে থাকলো কত? 10⁻৯ × 15। এটা ক্যালকুলেশন করতে পারবে না? ক্যালকুলেশন করে দেখো কত হয়। সরি, 10⁻৯, তাহলে এইটা আর এইটা কাটা যায়। 5, 15 আর 9 গুণ করলে কত হয়? 5 × 9 = 45, 5 থাকলো কত? 4, 9 একে 9 আর 4 যোগ করলে 35, 135। এখন দেখি কে আগে অ্যান্সার করছে। ভাইয়া প্লাস হবে, হ্যাঁ 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 প্লাস হবে। তোমার কমেন্ট দেরিতে এসেছে, তোমার সরি। কি ইয়ানি? সরি ইয়ানি সরকার, তোমার কমেন্ট দেখে আমি অ্যান্সার দিতে পারলাম না। তারপরে ফার্স্ট অ্যান্সার দিয়েছে আরে তোমরা থেকে অনেক,
আচ্ছা, নুরানি ইসলাম ফার্স্টে বলছে, তারপরে নুসাইয়া নুরা আ, তারপরে মেঘলা সাফা আয়েশা জামানা, হ্যাঁ 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 হ্যাঁ, 135 135। আচ্ছা ঠিক আছে প্রতীক্ষা, তুমি রেকর্ডেড করে নিও। তো দেখো, তারপরে 0.50 মিটার ব্যাসার্ধের একটি গোলক 20 কুলম্ব চার্জ দেওয়া আছে, গোলকে 20 কুলম্ব চার্জ দেওয়া আছে। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্য কত? এটা এখন যারা ভুল করবে তাদের জন্য রয়েছে মায়ের ফ্রি। তাহলে কি 100 কুলম্ব, সরি আমি যদি গোলকটা এখানে আঁকানোর চেষ্টা করি, এই গোলক, ঠিক আছে, গোলকের চার্জ দেওয়া আছে 20 কুলম্ব। চার্জ কোথায় থাকে বলো তো? গোলকের পৃষ্ঠে থাকে, ঠিক আছে। আমি প্লাস দিয়েছি, মানে প্লাস মানে ধরে নাও প্লাস ইজিক্যাল টু 20 কুলম্ব। আচ্ছা 20 কুলম্বই লিখে দিই, তো এরকম, ঠিক আছে 20 কুলম্ব। এটার ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে 0.50 মিটার। কেন্দ্রে কত বলছে, মানে এইখানে কত হবে? 0 0 0 0 0 0, হ্যাঁ। হে আসিফ, তুমি এত ভন্ডামি করো কেন? আচ্ছা দেখো দেখো দেখো, ঠিক আছে, আমরা ইতোমধ্যে তড়িৎ প্রাবল্য শেষ করে দিলাম, এখন আমরা বিভবে জাম্প দিব, ঠিক আছে। এখন পর্যন্ত কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে তুমি বলে ফেলো যে ভাইয়া এটা ডাউট আছে। এখন আমরা বিভবে যাব। বিভব শেষ হলে দ্বিমেরু, আর দ্বিমেরু শেষ হলে আমাদের ধারক। তাইলে আজকের মতো আমাদের শেষ। আজকে কম সময়ে ফুললি একটা রিভিশন হয়ে যাবে কনসেপ্ট সহ। ওকে, আয়শা জামান বলে নো ডাউট। তারপরে দেখো, তাইলে এখন আমি যদি বিভবে জাম্প করতে যাই, এখানে আমি কি দিব? আমাদের ফার্স্টে একটা মনে রাখতে হবে, সেটা কি? এটি একটি স্কেলার রাশি। স্কেলার রাশি। তারপরে ভি, আমাদের ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। আবার ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? সি কিউ ডিভাইডেড বাই আর, যেখানে সি সমান আমরা কি জানি? কুলম্বের কনস্ট্যান্ট। তো এই গেল অবস্থা। যদি আমি একক লিখতে চাই, ভি এর একক কি হয় দেখো তো? ভোল্ট, সরি বিভব পার্থক্য, তড়িৎ বিভব। সেখানে ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউর একক আমরা কি জানি? ডাব্লিউর একক জানি আমরা জুল, কৃত কাজ। আর কিউ এর একক কি? চার্জ। তাহলে জুল পার কুলম্ব। ওকে, এখন দেখো আমি ভি বের করছি, তাহলে ই আর ভি এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি? ভি ইজ ইকুয়াল টু ই ডি। এটাই সচরাচর লেখা হয়, অনেক জায়গায় আর লেখা আছে, ডাজন্ট ম্যাটার, দূরত্ব বুঝাইলেই হলো, ঠিক আছে। তো এখন দেখো দেখো দেখো, সেম জিনিস আমরা বিভবের ক্ষেত্রেও আমরা দেখব। একটা বৃত্ত, বৃত্তেতে আমি 3টা পয়েন্ট দিছি, দেখো এ বি সি, যেখানে এ কি? বাহিরের বিন্দু, বি কি? পৃষ্ঠে, আর সি হচ্ছে অভ্যন্তরে। এখন এ এর মান, সরি এ এর দূরত্ব এ দিলাম, এটা আর এ এ। এখন যদি আমি 3টা পয়েন্ট আবার লিখি, সেখানে কি আসে? একটা হচ্ছে বাইরে, বাইরে যেটা হচ্ছে, যেখানে আর এ ইজ গ্রেটার দেন আর এ বিন্দু। এখানে সব সেম কালি দিয়ে দিচ্ছি, কালিটা একটু চেঞ্জ করি। তো দেখো এখানে তাহলে আমি কি বলতে পারি? সরি ভি
ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর। ওকে, তারপরে 2 নাম্বার বিন্দু কোথায়? 2 নাম্বার বিন্দু হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, মানে এটা পৃষ্ঠে, যেখানে বি বিন্দু না, এ ইজ ইকুয়াল টু আর অথবা বি বিন্দু, নো ডাউট। এটাতে কি হবে? ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর। এখন আরেকটা বিন্দু আছে, সেটা কোথায়? অভ্যন্তরে। যেখানে এ ইজ লেস দেন আর। সেটা কোন বিন্দু? সি বিন্দু। এখানে কি হবে? এখানে কি ভি ইজ ইকুয়াল টু 0 দিব? না, এখানে কি 1/4πε0 কিউ বাই আর। তো এটা দ্বারা কি বুঝলে? যে সরি, এখানে আর না, এখানে হবে হচ্ছে এ। ওকে, এখানে যেই দূরত্ব বলে দিবে বাইরে জাস্ট সেইটাই হবে, বাট এইখান থেকে মানে তোমার পৃষ্ঠ থেকে যত অভ্যন্তরে যেতে থাকবে মান একটাই, ব্যাসার্ধ পৃষ্ঠের সমান, মানে এই এদের দূরত্ব কত হবে? আর যদি আমাকে বলে দেয়, সাপোজ বলে দিল যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, এখন 3.99-এ তার বিভব পার্থক্য কত, আমি এখানে কত ধরবো? আর 4, ঠিক আছে, 3.9 না, কিন্তু কি বললাম, যদি বলে দেয় ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাহলে 3.5 হচ্ছে কত, মানে বিভব পার্থক্য কত, এখানে আমি কত ধরবো? আর ইজ ইকুয়াল টু 4। ওকে, ক্লিয়ার? তাহলে এটার গ্রাফটা কেমন হবে দেখো। এটা হলো তার মধ্যবিন্দু, সাপোজ মধ্যবিন্দু বরাবর পড়েনি, তাও দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে ব্যাসার্ধ। তো এই পর্যন্ত সেম মান, তারপরে ধীরে ধীরে কি কমতে থাকবে। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। যদি বুঝে থাকো, এখানে তাহলে চিত্র দেওয়া নাই। আচ্ছা, এখানে চিত্রটা কেমন হবে? তো এইখানে দেখো +10 কুলম -10 কুলম -5 কুলম +5 কুলম। এখানে ও একটা বিন্দু। তো এটাই বলছে যে কেন্দ্রে তড়িৎ বিভব কত। তো এটা তুমি 3 স্টার দিয়ে রাখো। এরকম যদি আসে, ঠিক আছে, যে এরকম চিত্র দিয়ে দিবে, দিয়ে বলবে যে মধ্যবিন্দুতে আর কি বিভব কত, তখন কি করব? জাস্ট এই যে দুই পাশে দেখব, এই কর্ণ বরাবর যদি দুইটার মান সেম থাকে বাট চিহ্ন যদি ভিন্ন থাকে, তাইলে এই টোটালটাই যদি এরকমই থাকে, যে এইখানে +10 কুলম -10 কুলম +5 কুলম -5 কুলম, তাহলে এটার মান কত হবে? 0 ভোল্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তিন নম্বরে কিউ বাই এ হয় না, কিউ বাই এ হবে না, ওটাই তো আমি বললাম। এখানে কিউ বাই এ হবে না। তোমার এই একবার যদি পৃষ্ঠের ভেতরে ঢুকে যায়, ঠিক আছে, বৃত্তের ভেতরে ধীরে ধীরে ঢুকতে থাকে, ওইখানে কিউ বাই আর ব্যাসার্ধই ধরবো। ঠিক আছে, যে এখানে তো আমি এক্সপ্লেন করছি, যদি ব্যাসার্ধ বলে দেয় 4 সেন্টিমিটার, বাট আমাকে বলছে যে কেন্দ্র থেকে 3.5 সেন্টিমিটার দূরে তার বিভব কত, সেখানে আমি আর হিসেবে কি ধরবো? 4 ধরবো। ঠিক আছে, আজকের ক্লাসে অনেক আমরা 0 পাইছি ভাই। আর বেশিক্ষণ ক্লাস হবে না, তোমরা যেই কয়জন আছো থাইকে যাও, আর সর্বোচ্চ গেলে 20 থেকে 30 মিনিট। তারপরে দেখো 300 ভোল্ট দ্বারা বিভক্ত দুটি কোণার বৈদ্যুতিক ক্ষেত্র নির্ধারণ করতে আপনার কোন পরিবর্তনশীল মানের প্রয়োজন হবে? মানে আমার কোনটার প্রয়োজন হবে? কি বলছে? 300 ভোল্ট
দ্বারা বিভক্ত দুটি কোণার বৈদ্যুতিক ক্ষেত্র আছে যেটার আমার চেঞ্জ করতে হবে, মানে ই ইজ ইকুয়াল টু ভি বাই কিউ, সরি আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু ই আর অথবা ইডি, তাহলে সেইখানে ই ইজ ইকুয়াল টু ভি বাই আর। দেখো তো এখানে আমার বলে দিছে কি 300 ভোল্ট, এটা কিন্তু আমাকে এখানে উল্লেখ করে দিছে, তাহলে 300 ভোল্ট আমি আর চেঞ্জ করতে পারবো না, তাহলে এখানে আরেকটা কি আছে ভাই, আরেকটা আছে দূরত্ব, যেটা আমি চেঞ্জ করতে পারবো। তো এই যে দুটি কোণার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। এটার অ্যান্সার কে কে দিছো? নাজমুন্না, নিশিতা, 80 80 80। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তড়িৎ বিভবের মাত্রা সমীকরণ কোনটি? দেখো তড়িৎ বিভবের মাত্রা সমীকরণ বলছে ভাই, আমি ধরো জানি না, আমি তাহলে কি করব, এটা তড়িৎ বিভবের মাত্রা সমীকরণ বলছে, তাহলে আমরা একটাই ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। এখানে ডাব্লু ডাব্লু সমান কি লেখা যায় বলো তো? ডাব্লু সমান আমরা পড়ে আসছি, আরও যদি ভাঙ্গাই এফ এস বাই কিউ। আচ্ছা কিউ সমান আমরা কি জানি, চার্জ সমান আমরা কি জানি, আইটি। এখন এফ 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 সম্বন্ধেও আমার কোনো ধারণা নেই, এম এ এস ডিভাইডেড বাই আইটি, ঠিক আছে। যেখানে এম এর মাত্রা কি, এম মাস মানে এম বড় এম, তারপরে এ ত্বরণ, যেটা আমরা কি জানতাম, এ সমান আমরা কি জানতাম, মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেখানে মিটার সমান এল, এস সমান টি ইনভার্স 2, আর এইখানে এসটা কি সরণ, যেটা কি এল, তাহলে এল ডিভাইডেড বাই আইয়েরটা আমরা কি জানি, আইয়েরটা আই লেখা হয়, আর টি এরটা টি এরটা হচ্ছে বড় টি। তো দেখো এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে অ্যাকচুয়ালি আমি পেয়ে যাব, তাহলে কি হবে, এম উপরে থাকলো এম এল স্কোয়ার টি ইনভার্স, এই টিটা যদি নিচ থেকে উপরে উঠে তাহলে কি হয়ে যাবে, টি ইনভার্স হয়ে যাবে না, তাহলে টি ইনভার্স 3, আর আই এটা কোন অপশনে আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স 3 ইন্টু আই, সরি আই ইনভার্স 1, যেটা আছে হচ্ছে এই অপশনে, ঠিক আছে। এখন এটার অ্যান্সার কে দিছো, 4A আয়েশা জামান ফার্স্টে, না সরি ফার্স্টে তো আয়েশা জামান না, এ হবে ঋতু দেখে ভালোই অ্যাক্টিভ, ফার্স্টে থেকে অ্যান্সার দিচ্ছে, এ হবে, তারপরে হিয়া বলে সি, হ্যাঁ কানিজ ফাতেমা মিশু এ, তারপরে মিউজনা, এই কাউরি তোমার নাম কি হচ্ছে অ্যানিমের সাথে রিলেট করে রাখছো নাকি? মেঘলা এ, সাফা এ, শিল্পী এ, দেবরপিতা মুখার্জি এ, ইনভার্স 1 হবে, ঠিক আছে। তারপরে দেখো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য ই হলে সেখানে কিউ আধান, সেখানে কিউ আধান যে বল অনুভব করবে বাই ফার্স্টে আমরা কি বলছি, এফ ইজ ইকুয়াল টু কিউ ই, তাহলে বল সমান আমরা কি জানি, কিউ ইন্টু ই। তারপরে নেক্সট কি বলছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে এর পৃষ্ঠে তড়িৎ বিভব কত, তড়িৎ বিভব বলছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এখানে কি দেওয়া আছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে কুলম্ব চার্জ স্থাপন করলে এর পৃষ্ঠে তড়িৎ বিভব বলছে, তাহলে 9 × 10⁹,
10⁹ ইন্টু কুলম্ব 10 ব্যাসার্ধ মানে 10/100 9 ইন্টু 10⁹ এটা দিয়ে এটাকে কাটলে 10 উপরে উঠে গেলে 100 মানে 9 ইন্টু 10 ভোল্ট। কই 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 9 ইন্টু 10⁻11 ভোল্ট। ঠিক আছে, চলো 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 পরের দিকে যাই। একটি মোটর গাড়ির ব্যাটারির দুই প্রান্তে বিভব পার্থক্য কত? 12 ভোল্ট। বিভব পার্থক্য 12 ভোল্ট। 2.5 মানে 2.5 কুলম্ব চার্জ ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে স্থানান্তরের জন্য কাজের পরিমাণ কত? মানে এখানে আমার বিভব পার্থক্য 12 ভোল্ট দেওয়া আছে, আমার কাজের পরিমাণ চাইছে, মানে ডাব্লিউ এর মান চাইছে। তাহলে আমি কি জানি? আমরা জানি ভি ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে এখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। ভি এর মান কত দেওয়া আছে? 12 ভোল্ট। আর কিউ এর মান কত দেওয়া আছে? 2.5 কুলম্ব। তাহলে এটা করা যাবে না। ফার্স্টে 2 দিয়ে যদি আমি 12কে গুণ করি, 2 দিয়ে আমি 12কে গুণ করলে কত হয়? 24। 24-এর সাথে এখন কত যোগ হবে? 6। তাহলে কত? 30 জুল। এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো তোমরা? এই যে দেখো আমি এইভাবে করছি, 12 2.5কে আমি ভাঙিয়ে নিছি 2 প্লাস 0.5। 12 দিয়ে যদি ফার্স্টে গুণ করি 24, আবার 0.5 দিয়ে গুণ করলে 12-র অর্ধেক। তাহলে 12-র অর্ধেক কত? 6। তাহলে 24 আর 6 30। ওকে ওকে। তারপরে 1 মিটার ব্যাসার্ধের একটি গোলককে বায়ুতে স্থাপন করে এত কুলম্ব চার্জে চার্জিত করা হলো। গোলকের কেন্দ্র থেকে এত মিটার। এই যে এটার অ্যান্সার যে দিতে পারবে ভাববো সে এতক্ষণ পর্যন্ত বুঝছো। দেখি কে এটার অ্যান্সার ফার্স্টে দিতে পারে। কি বলছে? 1 মিটার ব্যাসার্ধের একটি গোলককে বায়ুতে স্থাপন করে 2 × 10⁻9 কুলম্ব চার্জ। এখানে চার্জ কত? চার্জের মান মানে কিউ এর মান দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻9 কুলম্ব। আর ব্যাসার্ধ কত? আর গোলকের কেন্দ্র থেকে এ এর মান কত দিছে? 0.1, যেটা কি ব্যাসার্ধের সমান না ব্যাসার্ধের থেকে ছোট? তাহলে ব্যাসার্ধের থেকে ছোট, সেখানে কি হবে বলো? ই এর ক্ষেত্রে 9 × 10⁹9 চার্জের মান কত? 2 × 10⁻9 ডিভাইডেড বাই। এখন এইখানে আর আমি কোনটা ধরবো? মানে সরি, এখানে আমি দূরত্ব কোনটা ধরবো? এ ধরবো নাকি আর ধরবো? অবশ্যই আমি এ ধরবো, 0.1। যদি কেউ এইভাবে এখন এই পর্যন্ত করে আসো, তার জন্য স্যাড রিঅ্যাক্ট 0 হবে। কেন 0? কারণ আমি বারবার একই বিষয় বলতেছি যে যদি গোলকের পৃষ্ঠ থেকে মানে কেন্দ্র থেকে ব্যাসার্ধের মাঝে যদি থাকে, মানে দূরত্বটা ধরা হয়, ব্যাসার্ধ যদি 4 হয়, বা এই যে এখানে 1, একটা বৃত্তের ব্যাসার্ধ 1 মিটার ধরছে, বাট এখানে দূরত্ব কত বলছে? 0.1 মিটার। সেটা কোথায় থেকে? কেন্দ্র থেকে। তাহলে সেইখানে একবার যদি অভ্যন্তরে প্রবেশ করে ফেলা দেয়, সেখানে তড়িৎ প্রাবল্য 0। তারপরে ভি। ওকে, এখন ভিতে যাই আমি কি করবো বলতো? ভিতে এখন আমি কত ধরবো? 9 × 10⁹9 ইন্টু 2 × 10⁻9। ভি কত ধরবো এখানে? 0.1 ধরবো না, কত ধরবো? 1। তাহলে কত আসলো? 10⁻9 10⁻9 কাটা যায় 18 ভোল্ট। তাহলে অ্যান্সার কোনটা? এইটা। এখন দেখো আমি ফার্স্টেই অ্যান্সার এটা আমি বলে দিতে পারতাম ই এর মান জাস্ট বের করে। তাহলে ই এর মান বের করে আমি যদি এটা বলে দিতে পারতাম, তাহলে আমার ওই একটাতেই হয়ে যেত। বাট এইখানে এই যে এই কোনোটাই নয়, এইটা আছে, বুঝছো? এইটা যদি না থাকতো, বাট এইখানে যদি 5 নিউটন পার কুলম্ব একটা মান দিয়ে দিল, তাইলে আমি জাস্ট একটার মান বের করে শর্টে করে ফেলা দিতে পারতাম। বাট এখানে এই যে কোনোটাই নয় অপশন থাকার কারণে আমার দুইটার মানই বের করা লাগলো। আশা করি বুঝছো। তারপরে চলো নেক্সট ম্যাথ। কেন্দ্রীয় প্রাবল্য 0। হ্যাঁ হ্যাঁ, সবাই সি 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 বলতেছে। হ্যাঁ, সি 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 সি। অ্যান্সার কত তাইলে? সি। ওকে ওকে ওকে, চলো এখন আমরা এই ম্যাথের দিকে ঝাঁপিয়ে পড়ি। দেখো কি বলছে? 100 ভোল্ট বিভব পার্থক্য। তাহলে
এইখানে বিভব পার্থক্য কত দেওয়া আছে? 100 ভোল্ট। ভি এর মান দেওয়া আছে 100 ভোল্ট, ঠিক আছে। তারপর এই আজে বাজে কেউ কমেন্ট করো না এখন, আর এখন পড়াশোনায় ফোকাস দাও। তারপরে দেখো, দুটি পরস্পরের সমান্তরাল 10 মিটার দূরত্বে, সমান্তরাল পাত, তামার পাত পরস্পর কত 10 মিটার দূরত্বে অবস্থিত, ঠিক আছে। পাতদ্বয়ের মাঝখানে এত কুলম্ব মানের চার্জের এম ভর বিশিষ্ট একটি বস্তুর উপর বৈদ্যুতিক বলের মান কত? এখন দেখো, এই প্রশ্ন সলভ করার জন্য আমরা জাস্ট একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে সলিউশন এফ ইজ ইকুয়াল টু কিউ ই। ওকে, এখন এফ সমান আমরা কি জানি? এফ সমান আমরা এম জি জানি, এম এ জানি, বাট এখানে আমার কি চাইছে? বলের মান চাইছে। দেখো তো এখানে ই এর কোনো মান দেওয়া আছে? ই এর কিন্তু মান দেওয়া নাই, তাহলে কিসের মান দেওয়া আছে? ভোল্টের মান দেওয়া আছে। আমি আবার ই থেকে আর কি বিভবের মানটা বের করতে পারি। তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ, কিউ এর মান মানে চার্জের মান, চার্জের মান দেওয়া আছে, তাহলে কিউ ভি বাই ডি দিয়ে দিলাম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি। এখন এইখানে আমি জাস্ট মানগুলা বসাই দিব। ডি এর মান তো দেওয়াই আছে, কিউ এর মান দেওয়া আছে, আর ভি এর মান দেওয়া আছে। তাহলে কিউ এর মান কত এখানে? 10 ইনভার্স 10। ভি এর মান কত? 1000 ভোল্ট, 1000 ভোল্ট, ডিভাইডেড বাই ডি এর মান 10 মিটার। 0 0 কাটলাম, তাহলে এখানে থাকলো কত? 100। এটার সাথে আসলে 10 ইনভার্স 8। এটা কিসে বের হয়েছে বলতো? এটা নিউটনে বের হয়েছে, বাট আমার কি এখানে নিউটন দেওয়া আছে? না, এখানে ডাইনে দেওয়া আছে। তাহলে আমি সেই হিসাবটা কিভাবে করব? 1 নিউটন ইজ ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 10 ইনভার্স 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তখন এটা কি ডাইনি, ডাইনি হয়ে যাবে না? কে কতজন আছে বলবেন? তো দেখো ডাইনি হয়ে গেল 10 ইনভার্স 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত? 10 টু দি পাওয়ার 3 ইনভার্স 3। তাহলে এটা কত? 0.001 নাকি 3 ঘর পর দশমিক। তাহলে এটা কই আছে? এত ডাইন। আমি আছি, হ্যাঁ হ্যাঁ, আয়শা জামান শুরু থেকেই আছো, ভালো লাগলো। অনেকেই আছে। এই আয়শা জামানই মনে হয় ফার্স্টে বলছিল যে আজকে তোমার ফার্স্ট লাইভ ক্লাস নাকি। বাতাসে 120 কুলম চার্জ থেকে, বাতাসে 120 কুলম চার্জ, কত কুলম চার্জ? কিউ এর মান কত দেওয়া আছে? 20 কুলম চার্জ থেকে 1 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য কত? 1 সেন্টিমিটার দূরত্বে বৈদ্যুতিক প্রাবল্যর মান চাইছে। তাহলে এটা কোথায় আসছে? যেখানে আসুক, যেই মান চাইছে আমি সেটা বের করব। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 120 বলছে, তাহলে 120 ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার, মানে নিচে 1 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। যেটাকে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে 100-এর উপরে বর্গ করা যায়। এখানে আমি কি করছি? 100 সেন্টিমিটার, সরি 1 সেন্টিমিটার, মানে এটাকে যদি আমি মিটারে নিতে চাই তাহলে কি করতে হবে? 100 দিয়ে আমার ভাগ করতে হবে, মানে 1 ডিভাইডেড বাই 100, যেটাকে আমি কি করতে পারি? উপরে নিয়ে আসতে পারি। তাইলে সেজন্য আমি এখানে কি একবারে ইন্টু 100-এর উপরে বর্গ লিখে দিছি, ঠিক আছে। তো এখন দেখো, এখানে দেখো একটা জিনিস দেখো, অপশনে এখানে কিন্তু 9 বা এর গুণফল 9 আর 12-র কোনো গুণফল নাই। তাহলে এখান থেকে আমার বুঝে নেওয়া উচিত যে এখানে 9টাকে 10 ধরছে আর এই যে 120টাকে 100 ধরছে, ঠিক আছে। তাহলে আমি এখন সেই হিসাবটাই করি। 10 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 10, 100 ইন্টু, এখানে এখন দেখো খালি জিরোর খেলা, আজকে আমাদের সব ম্যাথে খালি জিরোর খেলা। তাহলে 1, এখানে কত? 2, মানে 3, 3 আর 4 7, তাহলে 10 টু দি পাওয়ার 9 আর 7টা শূন্য যোগ করলে কত? 10 টু দি পাওয়ার 16। এর মান 10 টু দি পাওয়ার 16 কই আছে? এই যে।
শিল্পী, তুমি এই 26টা লেখার জন্য যতগুলা আর কি মানে ওই যে ইমোজি টাইপের ইয়া খুঁজছো, তার থেকে তুমি এই কোশ্চেন তো সলভ করে ফেলতে পারতে। দেখো এখন আমরা দ্বিমেরুতে যাব। দ্বিমেরুতে এখানে তোমার ওই ব্রিফলি তোমার ই এর মান, ভি এর মান তোমার জাহাঙ্গীরনগরে আসবে না ভাই। জাস্ট একটা কোশ্চেন আসছিল, ওই তোমার জাস্ট মানে ওই শর্ট ফর্মুলা দিয়ে বা যে অ্যাকচুয়াল ফর্মুলা সেইটা দিয়ে আসছিল, ঠিক আছে? এখানে যেইটা আসবে না সেটা স্কিপ করো, অ্যাডমিশনে স্কিপ করা শিখতে হবে, বুঝছো? তো এখন দেখো, তো দ্বিমেরু কি? দ্বিমেরু, দ্বিমেরু বা ডাইপোল। ডাইপোল বিষয়টা হচ্ছে ক্ষুদ্র চার্জ, ভিন্নধর্মী, খুব অল্প দূরত্বে অবস্থিত, তাদের মধ্যে যেই ধর্ম প্রকাশ পায় সেটাই হচ্ছে দ্বিমেরু। এখন দেখো এইখানে তোমার সচরাচর 2L ধরা হয়, বুঝছো? যে এখানে এল, এখানে এল, এই দুইটা মিলে কত? 2L মধ্যবিন্দু থেকে। তো যেইভাবে ধরা হয়, এখন আমি তোমাদের আর প্যাচ লাগাই এখানে এল ধরে আবার L/2 এইভাবে আমি যাব না, যেটা তোমরা শিখে আসছো জাস্ট সেইটাই এখানে কি রিভিশন হবে। তাহলে দেখো দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক পি ইজিক্যাল টু, তাহলে কি লেখা যায়? কিউ ইন্টু 2L। বুঝা গেছে? এখন এইটা এখানে কিছু শর্ত আছে, শর্ত আমি ফার্স্টেই বলে দিছি, এটা এখন পয়েন্ট করে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। একটা বিন্দু চার্জ, তারপরে আরেকটা অল্প দূরত্ব, অল্প দূরত্ব, তারপরে আরেকটা কি ভিন্নধর্মী নাকি, প্রকৃতি বিপরীত। বাংলা বানান ভুল গেলে আমারে বইল। প্রকৃতি বিপরীত, আর কি আছে? ভিন্নধর্মী, বিপরীত, আর মান সমান। মান সমান, ঠিক আছে? জাস্ট এই কয়টা হলো শর্ত দ্বিমেরু ভ্রামক বা দ্বিমেরুর। শেষ, আমাদের থিওরি শেষ দ্বিমেরুর। এখন দেখো কোশ্চেনে চলে যাবো। এখানে কি হয়, আমরা অপশন চেক করি না, না করে কোশ্চেনটা দেখে আয় হায় এত কঠিন কঠিন সংখ্যা, তাইলে আমি ক্যালকুলেশন এটা করবো কিভাবে ভাই। বাট পরে যায় দেখো কি হয়। একটি তড়িৎ দ্বিমেরু চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত? 3 × 10⁻⁹ মিটার। চার্জের পরিমাণ, পরিমাণ কত? 3.2 × 10⁻⁹ কুলম। এটা কি চার্জের পরিমাণ। দূরত্ব আমার বলে দিছে, মানে এটা কি 2L, 2L আমার বলে দিছে কত। তারপরে চার্জের পরিমাণ মানে আমার কিউ এর পরিমাণ বলে দিছে। তারপরে তো এই দ্বিমেরু হতে 3 সেন্টিমিটার দূরে এই অক্ষের লম্বতী খণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য এত হলে দ্বিমেরুর ভ্রামক কত। ভাই বিশ্বাস করো তোমার এইটুকু লাইন লাগবেই না। জাস্ট আমি কি করব, এখানে এই যে এই মানটা বলে দিছে না, আমার এখানে কি কি লাগবে? এইটা যেটা 2L, আর আরেকটা কোনটা? চার্জের পরিমাণ। দ্বিমেরু ভ্রামক আমার বের হয়ে যাচ্ছে। জাস্ট এর কনফিউজ করার জন্য তোমার এরকম প্যারা দিয়ে দিছে। সলিউশন আমরা কি জানি? P = 2L × Q অথবা Q × 2L, Q × 2L, যেখানে Q এর মান কত দেওয়া আছে? Q এর মান 3.2, 3.2 × 10⁻⁹, 2L এর মান কত? 2L এর মান 3 × 10⁻⁹ মিটার। দেখো এটার অ্যান্সারই পাই গেছি। কিন্তু যদি আমি অপশন চেক না করে এই জায়গায় যায় গাধার মতো এত দূর ক্যালকুলেশন করে লাস্টে যায় দেখবো আয় হায় অ্যান্সার তো আমার 2 লাইনেই বের হয়ে গেছিল, অযথা এত দূর করছি, টাইম ওয়েস্ট। এতক্ষণে আমি আরো একটা কোশ্চেনে যেতে পারতাম। তো এই জন্য অপশন চেক দিবা আর সলভ করবা, ঠিক আছে? আয়শা জামান বলে ডি। এই ভুলগুলাই কেন আমার চোখে আগে পড়ে? না রে, বাংলা বানান ভুলের জন্য বড়লোক হতে হয় না, আসলে গরিব, এজন্যই ভুল করে ফেলি।
হুম হুম হুম, এই যে বলছে, এটা নোট করে রাখতে পারো। সুমাইয়া জাহান বলছে কি এটা একটা ভেক্টর রাশি, এটা নোট করে রাখো, দিয়ে দিতে পারে ভেক্টর রাশি। শেষ শেষ শেষ। বলো কে কে ঘুমায় গেছো? আর জাস্ট দুইটা টপিক আছে এখন পর্যন্ত, কে কে ঘুমায় গেছো বলো। আর সর্বোচ্চ 20 মিনিট ক্লাস হবে, 20 মিনিটও হবে না, মানে 15 মিনিটে শেষ করে দেবো। আরে পরের কোশ্চেন গুলো ছোট ছোট আছে। আরে পোলাবেন আর কি হলো, করতেছে, রিপোর্ট দিচ্ছে যে ক্লাসে নাকি আমি ধীরে ধীরে কথা বলি, এই জন্য সবাই ঘুমায় যায়, এই জন্য কফি নিয়ে বসবা। আরে শেষ করে দিব তোমার, বলতেছি না আর 15 মিনিটের মতো লাগবে, 15 মিনিটে শেষ করে দিব, তারপরে বায়োলজি ক্লাসে যতবার বর্ণামি কইরো। ঠিক আছে, তো দেখো এখন আমরা কিসে যাব, ধারকে যাব। ধারক কি জানি, সি ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, কিউ কি চার্জ আর ভি হচ্ছে ভোল্ট। তাইলে কি বলা যায় যে ডেল ভি বিভব পার্থক্যের জন্য আর কি আধান যে পরিমাণে আর কি বিভব পার্থক্যের জন্য চার্জ যদি কিউ হয়, তাইলে সি সি ইজ ইকুয়াল টু কি। আচ্ছা দাঁড়াও, এটা আমি এখানে বুঝাই দিই। প্লাস 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 প্লাস, এটা ধরো একটা চার্জ, ঠিক আছে, বিন্দু চার্জ, যেটা একটা গোলকে দেখাচ্ছি। এই বিন্দুতে অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণের চার্জ নিয়ে আসতেছি আমি, ঠিক আছে, এই জায়গায় নিয়ে আসে এটা আমি কি করব, সংরক্ষণ করব। তাইলে দেখো ডেল ভি পার্থক্যের জন্য চার্জ ইকুয়াল টু যদি কিউ হয়, তাহলে এক পার্থক্যের জন্য চার্জ কত, কিউ বাই ডেল ভি, আর এটাই হচ্ছে ক্যাপাসিটর। ওকে, এখন ক্যাপাসিটর আর কি দুইভাবে লেখা হয়। আচ্ছা একক লিখে দিচ্ছি ফ্যারাডে। সমান্তরাল পাতধারকের ফর্মুলা একটাই, সি ইকুয়াল টু এ ইপসিলন নট কে ডিভাইডেড বাই ডি। এটাতে আমি ফার্স্টে কত স্টার দিছিলাম, 2 স্টার না 1 স্টার, এত লাগবে না বুঝছো। গোলাকার পাতধারক সি ইকুয়াল টু 4 পাই ইপসিলন নট আর। এখন এইখান থেকে আমি আরেকটা কি করতে পারি দেখো তো, সি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে এই টার্মটুকুকে আমি যদি এই পাশে নিয়ে আসি, 4 পাই ইপসিলন নট ইজ ইকুয়াল টু আর। এখন দেখো তো এখানে কি আছে, সি ইন্টু 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট, যেটার মান আমরা কত জানি, সি ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু আর। এটা তো বলা যায় তাই না, কোনো ডাউট আছে? নাই, জাস্ট তাহলে ক্যালকুলেশনে আমি এইটুকু দিয়েই করে ফেলতে পারবো, নো ডাউট। এখন দেখো এই ধারকের সমবায়, যে জায়গায় সিরিজ সমবায়, এটা কিন্তু তোমার হচ্ছে রোধের উল্টা, ঠিক আছে, সিরিজ সমবায় আর আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়। সিরিজ সমবায় কি, এই যে রোধের উল্টা, সি ইনভার্স 1, এখানে আরেকটা ইনভার্স 1। যদি দুইটা ধারক হয়, দুইটা ধারক হলে সি এস ইজ ইকুয়াল টু সি ওয়ান
ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, জাস্ট এই ফর্মুলা। তারপরে সমান্তরাল সমবায়ে কি CP ইজ ইকুয়াল টু জাস্ট যোগফল ভাই, আর কিচ্ছু না। তারপরে n সংখ্যক, ধরো পাঁচটা যদি ধারকত্ব হয় যেটার মান 5, ঠিক আছে, 5টা ধারকত্ব যার মান 5, সেটা যদি আমি সমান্তরালে দেই তাহলে 5 ইন্টু 5, আর যদি হচ্ছে সেটা আমি যদি শ্রেণীতে দেই তাহলে C বাই মানে 5/5 এইভাবে লেখা যায়। n সংখ্যক ধারকত্ব যদি C হয় তাহলে CS কত, C বাই n। ধারকত্ব সমবায় ধারকত্ব যদি CP হয় তাহলে সেটা n পয়েন্ট C, মানে n ইন্টু C। বুঝা গেছে? এটা পুরাটাই ভাই ওই যে তোমাদের চলতরিৎ পড়াইছি না, চলতরিতে আগে ফার্স্টে মানে রোধ দেখাইছি, তো রোধের জাস্ট উল্টাটা, ওইখানে যেটা সমান্তরাল এখানে সেটা শ্রেণী, আর ওইখানে যেটা শ্রেণী এখানে সেটা সমান্তরাল। আশা করি বুঝতে পারছো। তো দেখো এখন 1 মাইক্রোফ্যারাড আর একটা 100 মাইক্রোফ্যারাড আবার 1000 মাইক্রোফ্যারাড, মানে তিনটি ধারককে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় এদের সমতুল্য ধারকত্ব কত। এখন দেখো তাইলে এটা আমি কিভাবে বের করব, এটা আমি না দেখে মানে কোশ্চেন সলভ করে মানে সলভ না করে আমি বলে দিতে পারবো এটার মান 1 এর থেকে কম। ওকে, তাহলে 1/1 প্লাস 1/100 প্লাস 1/1000 ইনভার্স 1, এটা কত, CP ইজ ইকুয়াল টু, ওকে। এখন এখানে আমার লসাগু কত আসবে, 1000, উপরে কত আসবে 1000, এখানে কত আসবে 10, আর এখানে আসবে 1, তাহলে কত আসবে ইন টোটালে 100 মানে 1000, 10 আর 1, তাহলে 11 1 1 1 1 0 1 1 ডিভাইডেড বাই 1000 ইনভার্স 1। যেটা দেখো তো আমি যদি এটা এখন ইনভার্স করে দিই তাহলে উপরে আসলো 1000 আর নিচে কত 1011, যেটা দ্বারা আমি কি বলতে পারি এখানে 0.98 সামথিং আসবে, তার মানে কি সেটা 1 এর থেকে ছোট, তাহলে এই তো 1 এর থেকে ছোট। আশা করি বুঝছো আগেরটা যদি বুঝে থাকো তাহলে এখন আমি পরেরটায় যাই। 1 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ধারকের টার্মিনাল দ্বয়ের মধ্যে কি পরিমাণে বিভব পার্থক্য দেওয়া হলে, এখানে কিসের মান চাইছে, বিভব পার্থক্য মানে ভি এর মান চাইছে। এখানে আমার কি দেওয়া আছে, 1 মাইক্রোফ্যারাড ধারকত্ব মানে সি এর মান দেওয়া আছে। ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ 2 জুল। ডাব্লু, তাহলে আমি জানি ফর্মুলা ডাব্লু ইজ ইকুয়াল টু কি, হাফ সি ভি স্কোয়ার, যেখান থেকে আমি কিসের মান বের করতে পারবো, ভি এর মান। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2W ডিভাইডেড বাই সি এর জায়গায় গুণ আছে তাহলে নিচে গেলে ভাগ, নো ডাউট। তাহলে 2 ইন্টু ডাব্লু এর মান কত 2, সি এর মান কত 1, ভি যদি আমি লিখি তাহলে এর উপরে বর্গ, তাহলে 4 এর উপরে বর্গ করলে কত 2। আচ্ছা দেখো এখানে আরেকটা আমাদের হয়ে গেছে, সেটা কি মাইক্রোফ্যারাড। এই যে আমরা এটাই মিস্টেক করছি, মাইক্রোফ্যারাড 10 ইনভার্স কত 6, 10 ইনভার্স 6, তাহলে 10 ইনভার্স 6 কে যদি উপরে উঠাই তাহলে সেটার উপরে রুট করলে কত হয় 10 টু দি পাওয়ার 3, মানে 2000 ভোল্ট। 2000 ভোল্ট। ফার্স্ট আনসার কে দিছো, ডি হবে। ডি গুড। তারপরে দেখো কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাডে হলে কি বলছে, কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড, মানে এটা কিসের মান, সি। এর ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ চাইছে, তাহলে আমি কি জানি ফর্মুলা একটাই, সলিউশন। আমি কি এখন আবার বড় করে করব না, জাস্ট ফর্মুলাটা বসাই দেব। আর তাহলে সি এর মান কত দেওয়া আছে
আর ইজ ইকুয়াল টু 1 ফ্যারাড, মানে 9 × 10⁹9। দেখো ইজিলি হয়ে গেল। কতক্ষণ লাগলো? 10 সেকেন্ড। তারপরে একটি বর্তনীতে 5 মাইক্রোফ্যারাডে এর দুইটি ধারক সমান্তরালে সংযোগ করে তার সাথে আরেকটি 5 মাইক্রোফ্যারাডের ধারক সিরিজে সংযোগ করা হলো, মোট ধারকত্ব কত? ও এটা তো রোধ না, এটা কি ধারক। এই হচ্ছে তার অবস্থা। তাহলে 5 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড আর এটা কত? 5। তাহলে দেখো তো এখানে সমান্তরালে আছে, দুইটা সমান্তরালে আছে মানে কি দুইটা যোগ। তাহলে দুইটা যদি যোগ করি তাহলে এখানে সিপি, সিপি কত? যোগ করলে 10 মাইক্রোফ্যারাড। আর এখানে তাহলে সিএস কত হয়ে যাচ্ছে? সিএস ইজ ইকুয়াল টু 10 × 5 ডিভাইডেড বাই 15, 50/15। ক্যালকুলেশন করলে কত হয়? 15। ফার্স্টে যদি আমি 5 দিয়ে আগে কাটি 10 আর এটা আগে কাটলে 3, তাহলে 3.333 মাইক্রোফ্যারাড। ওকে ওকে। বি 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 কোনটার বি? 4 কাউরি মিয়া জন্য। এটা কোন ক্যারেক্টারের নাম, কোন অ্যানিমের ক্যারেক্টারের নাম? তারপরে দুটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব 2.4 মাইক্রোফ্যারাডে, 2.4 মাইক্রোফ্যারাডে হয়। একটি ধারকের ধারকত্ব 6 ফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড হলে অন্যটির ধারকত্ব কত? আচ্ছা, শ্রেণী সমবায়ে যুক্ত করছে যার তুল্য ধারকত্ব 2.4 মাইক্রোফ্যারাড, একটি ধারকের ধারকত্ব 6 মাইক্রোফ্যারাড, অন্যটির ধারকত্ব কত? তাহলে এটার ফর্মুলা আমরা কিভাবে লিখতে পারি? সিএস। শ্রেণীতে যুক্ত করলে আমাদের কি হয়? 1/6। আচ্ছা, এটা তো দুইটা না, তাইলে আমি জাস্ট একভাবে লিখে দিই, সিএস ইজ ইকুয়াল টু C1 × C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে সিএস ইওর লাইন এপ্রিল দেখাওনি, দেখবো নি তাইলে। সবাই ওটার রিভিউ অনেক ভালো দেয়, লাস্টে নাকি স্যাড, অনেক ইমোশনাল, আর ইমোশনাল জিনিসপত্র দেখি না। তারপরে 6 × x, তারপরে 6 প্লাস এক্স। এখন 2.4, ভাই 2.4কে আমি কিভাবে ক্যালকুলেশন করব? জাস্ট 6 দিয়ে গুণ করে দাও, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে 6 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 4 × 6 = 24, 4 তে থাকলো 2, তারপরে 6 × 2 = 12, 14, 14.4 প্লাস 2.4x ইজ ইকুয়াল টু 6x। তাহলে 6x মাইনাস 2.4x ইজ ইকুয়াল টু 14.4। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসে? 6 থেকে যদি আমি 2.4 বাদ দেই তাহলে 3.4, 3.6x ইজ ইকুয়াল টু 14.4। এখন যদি বাকিটা ক্যালকুলেশন আমি এইখানে করি তাহলে x ইজ ইকুয়াল টু 14.4 ডিভাইডেড বাই 3.6, মানে 144-এর ভিতরে 36 কয়বার যায়? আছে কত অপশন? 4, 4 × 6 = 24, 6 × 6 = 36, তাহলে 4 বার যায়। 4 দিয়ে যদি আমি কাটাই তাহলে 4 × 6 = 24, 4, তাহলে কয়বার যায়? 4 মাইক্রোফ্যারাড। ওকে। এই ডি কে বলে রে? শিনচ্যান? না, আমি শিনচ্যান দেখি নাই ভাই, কার্টুন দেখি নাই। এই 3 হবে না 4 হবে? সবাই দিচ্ছে কেন? আরে স্যাড কিছু দেখতে গেলে তখন আমি আবার মনে হয় যে এই ক্যারেক্টারটা আমি, তখন আরো বেশি মারা খাওয়া যায়। অ্যাটাক অন টাইটান দেখছিলাম, দেখে ভাই আমি 2 দিন আর কি লাস্টে যে ভাবতেছি যে কেন এরকম হইলো, মিকাসাই কেন এরেন রে মারলো। 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড আর 5 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট 3টি ধারক শ্রেণী সমবায়ে সংযোগ করা হলো।
তাহলে কি 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট তিনটি ধারক শ্রেণী সমবায়ে সংযোগ করা হলো, এদের সমতুল্য ধারকত্ব কত? তারপরে CS ইজ ইকুয়াল টু সেম ম্যাথ 2 1/4 প্লাস 1/5 ইনভার্স 1। তাহলে এটা ইয়া কত হবে 20, 10 প্লাস 4 দিয়ে যদি কাটি 5 প্লাস 5 দিয়ে কাটলে 4 ইনভার্স 1। এটার অ্যান্সার যে আগে দিবে সে ভন্ডের গুরু। 5 4 9 8 10 19 0 ইনভার্স 1। তাহলে এটাকে যদি আমি উল্টাই দেই তাহলে কি হয় 20 ডিভাইডেড বাই 90, এটা দিয়ে এটা কাটলে কত হয় 1.05। এখন তোমরা বলতে পারো যে ভাই 1.05 কিভাবে পাইলেন? এই যে অপশন দেখে। এখন অপশন দেখে কিভাবে পাইছি ভাই? আমি তো বুঝতেই পারতেছি 19 দিয়ে 20-এর মধ্যে কয়বার যায়? একবার যায়, তারপরে আর কি যায় না। তাহলে কি হবে মানে, তাহলে এটা আমি বুঝতে পারতেছি যে 1 এর কাছাকাছি, এই জন্যই জাস্ট এটাই। ওকে ভাই, আচ্ছা 4 মাইক্রো 5 ও ফ্যারাড, সরি এফ মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড কোনটার অ্যান্সার দিয়েছিলে? কুন্তল সি 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 সি। এই সুমাইয়া জাহান আজকে ভালোই অ্যাক্টিভ ছিল, সব অনেক কটা তুমি ফার্স্ট অ্যান্সার দিছো। ও ও থ্যাংক ইউ। কেন এই থ্যাংক ইউ দেখে চলে যাও না। বানাই ফেলো শর্টকাট, সমস্যা নেই। এখন দেখো জাস্ট ছোট্ট 2 মিনিটের টপিক, গাউসের সূত্র, বেশিক্ষণ লাগবে না। গাউসের সূত্র। তো আমাদের সবারই বলরেখা সম্পর্কে ধারণা আছে, তাই তো? বলরেখা কি? বলরেখা হচ্ছে এমন একটা রেখা, মানে কাল্পনিক রেখা, যে এখান থেকে আর কি তড়িৎ ক্ষেত্র ছড়ায় যায়, তাই তো? মানে যেখান থেকে আর কি রেখা ছড়ায়। কি বললাম? যদি একটা প্লাস চার্জ হয়, সেখানে একটা প্লাস প্লাস চার্জের ধরো একটা তড়িৎ ক্ষেত্র আছে, সাপোজ এইটা পুরাটাই প্লাস চার্জ। তো এইখান থেকে কি হবে, প্লাস চার্জ থেকে রেখাগুলা বের হবে, এটা আমাদের জানা আছে। আর আরেকটা কি, মাইনাস চার্জ। মাইনাস চার্জে সেটা কি হবে, মাইনাস চার্জে আসে সেটা কি অ্যাবজর্ব করবে বা মাইনাস চার্জের ভিতরে ঢুকে যাবে। দেখো আমার ডিম হইছে, বাট তাও তোমরা এটা গোলাকার ভাবো, ঠিক আছে? অনেকেই আছে যে পৃথিবীকে সমতল ভাবে, সেরকম আবার এটাকে সমতল ভাবে না, এটা গোল, ঠিক আছে, গোলাকার। তো এখন দেখো, তো এটা থেকে আমি কি বুঝতে পারতেছি? কোনো কিছুই বুঝতে পারতেছি না। এই বলরেখা ওয়ান কাইন্ড অফ কি তড়িৎ ফ্লাস্ক, ঠিক আছে? ফ্লাস্ক বা ফ্লাক্স যেটাই হোক, ওকে। বলরেখাকে কি হয়, ওয়ান কাইন্ড অফ তড়িৎ ফ্লাস্ক বলা হয়। তো এটা দ্বারা এখন আমরা কি বলবো, মানে তড়িৎ, আচ্ছা গাউসের সূত্র কোথায় লাগে বলো তো? ওই যে আমি ফার্স্টে বলছিলাম যে এখানে কুলম্বের সূত্র প্রযোজ্য হয় না, কোথায়? যে এখানে অনিয়মিত চার্জ। সাপোজ একটা তড়িৎ ক্ষেত্র, এটা ধরো গোলাকার না, এখানে প্লাস কুলম্ব চার্জ আছে, মানে প্লাস সামথিং পুরাটাতে চার্জ আছে। তো এইখান থেকে কি বলরেখা বের হবে না? অবশ্যই বের হবে। এটা একটা তল, এই তলের নাম বলতেছি, আগে এখান থেকে দেখাই। এখান থেকে প্লাস চার্জ বের হবে, এখান থেকে প্লাস চার্জ বের হবে, এখান থেকে বের হবে, সবগুলা থেকে বের হবে, ঠিক আছে? তারপরে এই যে এই তলটা ভেদ করেও বের হয়ে যাবে। তাহলে এই তলটা কি? এটা বলা হচ্ছে গাউসিয়ান তল।
গাউসিয়ান গাউসিয়ান তল, ঠিক আছে। এই গাউসিয়ান তল অনেকেই ভেদ করে চলে যাবে। আর এইখানে গাউসিয়ান কি বলছে, যে এইখানে যেই আর কি বলরেখাগুলো আছে, কি 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 হইলো তোমাদের, এই বলরেখাগুলো কি করতেছে দেখো তো, এই যে এই তলটা ভেদ করতেছে না। তাইলে আমি এখানে বলতে পারি যে গাউসিয়ান, মানে এই যে এই গাউসিয়ান সারফেস বা গাউসিয়ান তল অতিক্রমকারী রেখা। তাহলে এটা এই রেখাগুলা কি, গাউসিয়ান তল অতিক্রমকারী অতিক্রমকারী রেখা। সেটা কোনটা, এই যে এই সবগুলা যেগুলা বের হইছে, ঠিক আছে। এখন এটাকে আরেকটা কি বলা হয়, ফাই। এখন এই ফাইয়ের পরিমাণটাই আমার বের করা লাগবে, এটাই হচ্ছে গাউসের সূত্র। ফাই ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, সামেশন অফ কিউ ডিভাইডেড বাই ইপসিলন নট, সামেশন অফ কিউ ডিভাইডেড বাই ইপসিলন নট, ইপসিলন নট। এটাই হচ্ছে গাউসের সূত্র। জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখবে, জাহাঙ্গীরনগরে কোনো কোশ্চিন আসলে আর বাদবে না, আসবেই না যদি আসে, এজন্য সেফ সেফ ফিল করানোর জন্য তোমাকে বুঝাই দিলাম। তো এখানে এই সামেশন অফ কিউটা কি, সামেশন অফ কিউ হচ্ছে এই যে এটা দেখো তো, একটা বদ্ধ না আবদ্ধ একটা আর কি তল, এই আবদ্ধ তলের মধ্যে আর কি যেই কয়টা থাকবে, মানে যেই কয়টা বলরেখা থাকবে সেটা ডিভাইডেড বাই ভেদনযোগ্যতা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো, তাইলেই হবে। বলো 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 বলো, কোনো কোশ্চিন আছে? উম, উম, উম। তাহলে একটা বদ্ধ তলের মধ্যে যেই কয়টা আর কি চার্জ থাকবে তার মোট মোট ডিভাইডেড বাই তার ভেদনযোগ্যতা, জাস্ট এইটাই মনে রাখলেই তোমার আর কি গাউসিয়ান সূত্র হয়ে যাবে। এখন একটা কোশ্চিন আসছিল বহুদিন আগে, মানে জাহাঙ্গীরনগরেই আসছিল সম্ভবত, যে কি পরিমাণে, মানে কত পরিমাণে চার্জ এখান থেকে বের হবে। তো ওটার অ্যান্সার হচ্ছে 1/ইপসিলন নট, এত গুণ। এটা কিভাবে পাইছি, এই যে ফ্লাস্ক ইজ ইকুয়াল টু এটা কিউ লেখা যায়, মানে কত পরিমাণে চার্জ, 1/ইপসিলন নট গুণ পরিমাণ আধান এইখান থেকে বের হবে বা বলরেখা বের হবে, ঠিক আছে। না ভাইয়া, না ভাইয়া, না ভাইয়া, ওকে 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 ওকে। এখান থেকে কমেন্ট দেখা যায় না কেন, তোমার ওইখান থেকে কমেন্ট দেখা যায় না, তাইলে তুমি একবার বের হও, বের হয়ে আরেকবার ঢুকো, ঢুকে তারপরে দেখতে পারবা। টপিক রিলেটেড এমসিকিউ, আচ্ছা এই টপিক রিলেটেড আমি এমসিকিউ রাখিনি, কারণ হচ্ছে তোমার অনেকেই এই গাউসের সূত্রটা অ্যাভয়েড করছো, ঠিক আছে। আর কোশ্চিন আসছিল জাস্ট দুইটা, তোমরা একটু ঘাটাঘাটি করে ওই দুইটা কোশ্চিন সলভ করবে। এজন্য আমি যদি সলভ করে দিই, ওই যে বারবারই বলি, ফিজিক্স আমি যদি তোমাদের চাবাই খাওয়াই দিই, তাইলে পরবর্তীতে তুমি তো খাবারের টেস্ট বুঝবা না। এই শিহাবের কমেন্ট এই ফার্স্ট দেখলাম, তুমি কি পরে আসছো? ওকে ভাইয়া। আচ্ছা যারা আজকে নতুন হইছো, মানে লাইভ ক্লাস করলে, তাদের কেমন লাগলো বলো? ক্লাস কিন্তু শেষ ওভারঅল, আজকে কম সময় চ্যাপ্টার শেষ করে দিয়েছি। সামনে হয়তো আমি আর নিচ্ছি না, সাকিব ভাইয়া ক্লাস নেবে, সাকিব ভাইয়ার ক্লাসগুলো আরো বেশি ভালো লাগবে আমার থেকে। এই কাউরি মিয়া জন্য এরা দেখে আমার মনে পড়লো যে অ্যাডমিশন টাইমে আমি এরকম একটা ফেক অ্যাকাউন্ট খুলে নিজে আর কি এইভাবে চলছি, কারণ এই টাইমে আর কি অনেক কষ্ট লাগে যখন ফ্রেন্ডরা আর কি দেয়, স্ট্যাটাস দেয়, আলহামদুলিল্লাহ ডান। বলো বলো, কারো কোনো কোশ্চেন কোনো বিষয়ে?
বা কিছু জানার আছে থাকলে বলতে পারো। আরে হ্যাঁ, শিল্পী তো সব ক্লাসেই থাকো, তোমার দেখা যায়। হ্যাঁ, এইভাবেই সচরাচর পড়ানো হয়, আর এইভাবেই পড়া উচিত। আর এইখানে দেখো, এই যে কতক্ষণ লাগছে, 1 ঘন্টা 40 মিনিট মেবি। তো এর ভিতরে আমি পুরা চ্যাপ্টার দেখাই দিছি। অ্যাকচুয়ালি কি 1 ঘন্টা 40 মিনিটে তুমি একটা চ্যাপ্টার কখনো করতে পারবে অ্যাডমিশনে? এখানে আরও অনেক হিউজ পরিমাণে আছে না? তো এরকম আর কি, ধীরে ধীরে তোমার আর কি যত কম সময়ে তোমার লেকচার দেওয়া যায়। এখন যদি আমি 2 ঘন্টা, এই যে 1 ঘন্টা 40 মিনিটেই তোমার হচ্ছে 24 জনের নামছে, ছিল 45 জন। আর ফার্স্টের দিন যখন ক্লাস করে তখন মানে ফার্স্টে কত 100 জনের মতো ছিল, তারপরে ধীরে 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 নামতেছিল। এগুলো কনসিডার করে দিই যে ঠিক আছে এরকম হয় ভাই। তো দেখো, যদি আমি এইখানে আরও যদি হিউজ পরিমাণে কনসেপ্ট দেখাই, যে ভাই এটা থেকে এটা হচ্ছে এইভাবে এইভাবে, আরও যদি দেখাই মানে সচরাচর যেটাগুলো আমি পেইড বেসে নিয়েছিলাম ওদের, তো ওইভাবে যদি আমি ক্লাস করাই তাইলে এটা কত, মানে একটা ক্লাস আমি পেইড বেসে কত ঘন্টা করে নিয়েছি, 2 ঘন্টা মনে হয়, 2 ঘন্টা 1.5 ঘন্টা এইভাবে 2 থেকে 3টা লেকচার দিছি। তাহলে এই যে 3 ঘন্টা একটা চ্যাপ্টারের উপরে ধৈর্য থাকবে? থাকবে না। এই জন্য পরীক্ষার আগে দিয়ে এগুলা ক্লাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আজকে মেবি আমি তোমাদের সব কমেন্টে কিন্তু চেক করি, মানে ফিজিক্স নিয়ে যদি তুমি হলো কখনো তোমরা কমেন্ট করে থাকো, তো পেজেও যে দেওয়া হয়েছিল ইন্টারেস্টেড কারা কারা আসো, তো ওইখানে একজন কি জানি ইফতি নাম মনে হয়, ছেলেটা বলতেছে যে ভাইয়া এই টাইমে এরকম ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য বেস্টটাই দেওয়া হয়, ঠিক আছে? তোমরা জাস্ট ক্যাপচার করা এইটুকুই বাকি। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। আমি এই যে ধীরে ধীরে আরও কথা বলি, তোমরা হয়তো এটা নিয়ে অনেকেই কথা বলো যে ভাইয়া এত ধীরে ধীরে কেন কথা বলেন। ভাই এমনিতেই তোমার ফিজিক্সে প্রবলেম থাকে তোমাদের ক্যালকুলেশনে। তো এইখানে যদি আমি একদম মনে করো কিসের বেগ বলবো, বুলেট ট্রেনের বেগে যদি আগায় যাই, হ্যাঁ ব্লা 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 ব্লা, তো তোমাদের মাথার ভিতর দিয়ে ওইভাবেই যাবে, ঠিক আছে? তো আমি তোমাদের সাজেস্ট করব না যে এখন টাইম নাই, তোমরা যারা ক্লাস পরবর্তীতে করো এটা সচরাচর 2x-এ কইরো না, ঠিক আছে? 1.5x-এ কইরো। তো এটা হয় কি, যখন ক্লাসগুলো তুমি ধীরে ধীরেই দেখো বা একই সাথে করো, আর অবশ্যই লাইভ ক্লাস প্রেফার করব, কারণ তোমার এখানে লস যাচ্ছে না। অ্যাটলিস্ট দেখো তোমার 1.5 ঘন্টা একটা চ্যাপ্টার শেষ, এখন তুমি জাস্ট কোশ্চিন ব্যাংকটা খুলবা, জাহাঙ্গীরনগরের কোনো যদি কোশ্চিন বাধে, আর সাথে তুমি এক্সট্রা রিলেটেড যদি রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে চট্টগ্রামেরও যদি দেখো, তাও দেখবে যে অনেক কিছু তুমি পারতেছো, ঠিক আছে? দুই একটা এক্সেপশন থাকে, এরকম থাকে সব ক্ষেত্রেই। আহ, ছেলে আর মেয়ে সবসময় তো সেম থাকে না, ঠিক আছে? এর ভিতরে এক্সেপশন কিছু থাকে যেগুলো হাততালি দিয়ে টাকা নেয়। তো ওইদিকে আমি না যাই। তো ওটা আর কি আল্লাহরই সৃষ্টি, তো ওগুলো নিয়ে কথা বলা যাবে না। বাট এরকম সব কিছুতেই এক্সেপশন থাকে, ঠিক আছে? তো দুই একটা ম্যাথ এরকম আছে যেটা তুমি পারবে না, বাট তুমি তোমাদেরকে যেইভাবে দেখাই দিলাম, এখানে ছোটোখাটো যেইভাবে কনসেপ্ট দেখানো লাগে চিত্র দিয়ে দেখাইলাম, তো এগুলা যদি তুমি পরবর্তীতে অন্য কোনো ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনও যদি সলভ করতে যাও, দেখবে ইজিলি পারতেছো, ঠিক আছে? অ্যাকচুয়ালি কে আর কি কে কিভাবে ক্যাপচার করে, তো এটাই হচ্ছে বিষয়। এই যে তোমাদের মোটিভেশনের মানে এই যে এই ইন্সপাইরেশন মূলক যে কমেন্টগুলো, এগুলো আমাকে বেশি বুস্ট করে। আজকেও এই যে আমার হচ্ছে 4:30 পর্যন্ত ক্লাস ছিল, আমি লাইভ অফ করে দেবো, তোমাদের পরে আবার ক্লাস আছে। তো এই জন্য জাস্ট এই একটাই, আর একটা কিছু কথা বলি, যে আজকে আমার মানে ভার্সিটিতে 4:30 পর্যন্ত ক্লাস ছিল। তারপরে 5টা 5:30টার সময় আমি হলে গেছি। হলে যেয়ে ভাই বিশেষ করে আমার মনে ছিল যে আজকে ক্লাস নিব না। তারপরে যায় ওই যে ওই ইফতির কমেন্টটা আমি দেখছি যে ভাইয়া এই টাইমে এরকম ক্লাস নিলে আমাদের অনেক হেল্প হয়। তো আমার তখন মনে হইলো যে আচ্ছা ঠিক আছে, ক্লাস নেওয়াটা উচিত। তো পরে আবার ওইভাবে চলে আসছি, জাস্ট 10 মিনিটের একটা ন্যাপ নিছি, নিয়ে উঠে চলে আসছি, আমার ঠান্ডাও লাগছে আর কি। তো এইভাবেই আর কি কথা বলতেছি। এগুলা ভাল লাগে দেখলে অনেক। আর তোমরা নোট সাবমিট করো না কেন, এই বিষয়টা অনেক আমার খারাপ লাগে। ঠিক আছে, তাহলে বিদায় নিয়ে নিই। তোমরা ভালো করে পড়াশোনা করো, আর নেক্সট ক্লাস মানে সাকিব ভাইয়া নিবে, আমি আবার আসবো কিনা আমি জানি না। তবে দেখি, যদি তোমাদের রেসপন্স ভালো থাকে বা নেক্সট ক্লাসে যদি কখনো এরকম বলা হয়, যদি রেসপন্স পাই তাহলে অবশ্যই আসবো, আমার ভালো লাগে ক্লাস নিতে।
তো থাকো, টাটা। আর তোমরা নোট সাবমিট করো, ঠিক আছে? নোট সাবমিট করলে হবে কি, নোট দেখে যখন তোমরা অনেকেই দেখবে যে নোট সাবমিট করতেছে, তো তুমি যেগুলা নোট করছো সেগুলার বাইরে তখন এক্সট্রা তার খাতায় কি আছে বা আমি ক্লাসে এটা বুঝাইছি, আমি কিন্তু অনেক কিছু এখানে লিখি না, আমি মুখে মুখে বলি। অনেকে হয়তো সেটা শুনে নোট করে রাখে, আবার অনেকে করে না। তো ওই যে যেই নোটটা করলো, সেই যখন নোট সাবমিট করবে তুমি জাস্ট ওই জিনিসটা দেখবে, হ্যাঁ হ্যাঁ এটা এটা তো ভাইয়া বলছিল, তাহলে এটা আমি আবার নোট করে নিই। তো এটাই হলো নোট সাবমিট করার আর কি একটা সুবিধা বলা যায়। তো তোমরা নোট সাবমিট করো। আর এই তো, এই পর্যন্তই। তাহলে টাটা, ভালো থাইকো, আর আমার জন্য দোয়া কইরো। হ্যাঁ আদাব ভাই। লেখা সুন্দর না ভাই, অ্যাটলিস্ট আমার থেকে তো সুন্দর। ওকে ওকে ওকে, থাকো, আল্লাহ হাফেজ। আর কারো কোনো ধরনের কোশ্চিন থাকলে ওই গ্রুপে বলে দিও, ঠিক আছে? ওকে, টাটা।